আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এইচএসসি 26 ব্যাচের ফাইনাল রিভিশনের বাংলা প্রথম পত্রের 12টা গল্প, 12টা কবিতা, নাটক, উপন্যাস, মোট 26টা লেখার 24 জন লেখকের উপরে মোস্ট ইম্পর্টেন্ট 144 এমসিকিউ। তোমার বাংলা প্রথম পত্রের যে 12টা গদ্য এবং 12টা পদ্য, মোট কয়টা হলো? মোট হলো 22টা। না, তোমার হিসাবে 24টা হতে পারে, আমার হিসাবে 22টাই হবে, কারণ রবীন্দ্রনাথের আছে অপরিচিতা, আবার আছে সোনার তরী, তাহলে একটা বাদ গেল। ওইদিকে কাজী নজরুল ইসলামের আছে কি যৌবনের গান, আবার রয়েছে বিদ্রোহী, ওখানেও একটা বাদ গেল, তাহলে 12 দুগুণ 22। এই 22টার সাথে আছে সিকান্দার আবু জাফর এবং দ্য গ্রেট সৈয়দ ওয়ালিউল্লাহ মজিদ হুজুরের পীর সাহেব আর কি। তো এই যে তোমাদের মোট 24 জন লেখক, এদের থেকে প্রতি বছর অনেক বড় সংখ্যক এমসিকিউ এসে থাকে এবং এই সংখ্যাটা কম না। তুমি দেখবা বাংলাতে শিক্ষার্থীদের জিপিএ-5 মিসই হয় এমসিকিউ এর জন্য। আর এমসিকিউ পার্টের ভিতরে সবচেয়ে কম যেটা পারে সেটা হলো কবি, লেখক, এদের জীবনী থেকে। চলো কভার করে ফেলি। একদম শুরুতে সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা তুমি কোথা থেকে জয়েন করেছো, তোমার নিজের কলেজ, মাদ্রাসা অথবা তোমার নিজের ডিস্ট্রিক্টের নাম ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমরা একটু ঝটপট জানিয়ে দিলে আমি একটু দেখবো আমাদের সাথে কোথা কোথা থেকে কে কে জয়েন করেছে, এভরিথিং ক্লিয়ার কিনা। তোমাদের কমেন্টটা দেখার পরে আমি আবারও শুরু করব এক্ষুনি। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি কতজন ফ্রেন্ড যুক্ত হয়েছে। ওয়াও, আমাদের সাথে অলরেডি 474 জন ফ্রেন্ড যুক্ত হয়েছে। তো আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, না 3 স্টারের পক্ষ থেকে না, আমার পক্ষ থেকে। চলো শুরু করি, ইডুকাটুম স্কুলের পক্ষ থেকে। ঠিক আছে, আসো তাহলে আজকে আমাদের প্রথম যে কোশ্চেন। আমি বলেছি ভাই, আমি 144 144 ধারা জারি হয়নি। হ্যাঁ, ওই যে কারফিউ জারি করে 144 ধারা নাই, 144টা এমসিকিউ পড়াইলে তোমার পরীক্ষার হলের 140 ধারা জারি করা লাগবে না। ফার্স্ট এমসিকিউ, শুধু একটা এমসিকিউ পড়বো না আমরা, 144টার সাথে সাথে এর সাথে রিলেটেড আরো 5-7টা করে পড়বো। ফার্স্ট এমসিকিউ, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? এইটা তোমরা সবাই পারবা। আমার প্রশ্নটা হলো তারিখ কবে? আমার প্রশ্নটা হলো ভাইয়া তারিখ কবে? হ্যাঁ, এইটা কত সালে, এটা তোমরা পারবা। ক খ গ ঘ, ক খ গ ঘ, ক খ গ ঘ, একটু ঝটপট একটু জানাও। হ্যাঁ, আচ্ছা চাঁদপুর থেকে আছো ইশাক মজুমদার। আচ্ছা, আমার একটা কথা মনে হয়ে গেছিল, হ্যাঁ, যাবে হালা বাড়ি কই, চাঁদপুর ভাইয়া। তো যাই হোক, সরি সরি তোমাকে। আচ্ছা, শরীয়তপুর থেকে হচ্ছে ইরিয়ান রয়। আচ্ছা ভাইয়া, ক্লাস একটু ল্যাগ করতেছে, স্মুথ না। ও তাই, আচ্ছা আচ্ছা। জেলা লালমনিরহাট, উত্তর বাংলা কলেজ। ওকে, ক্লাস কি একটু থেমে থেমে যাচ্ছে? স্যার নেট কি কোনো প্রকার প্রবলেম করতেছে? আশা করি প্রবলেম হবে না। আমাদের সাথে অলরেডি যে 750 জন যুক্ত হয়েছে, আমি বলতেছি ভাই আজকের ক্লাস থেকে তোমাকে আমি 7 থেকে 8টা এমসিকিউ কমন দেব। ঠিক আগামীকালের ক্লাস থেকে আরো 7 থেকে 8টা এমসিকিউ কমন দিব। তারপরের দিন একটা ক্লাস হবে যেখান থেকে আমি তোমাকে সর্বনিম্ন 12 থেকে 14টা এমসিকিউ কমন দিব। আগামী 3 দিনের 3টা ক্লাস করো, তোমার এমসিকিউ এর দায়িত্ব নোমান ভাইয়ার। আর এমসিকিউ যদি তুমি কভার করতে পারো ভাই, সিকিউ বানায় লেখা 7-8 ইজিলি পাইতে পারবা, জাস্ট বেসিক থাকলে। ওকে, আসো তাহলে ভাইয়া, এটা তোমরা আশা করি অ্যান্সার দিয়েছো। আমি টাইম ওয়েস্ট না করে আমি ক্লাসটা হাইস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের ভিতর কভার করব। তো আমাকে একটু দ্রুত যেতে হবে। হ্যাঁ, আসো। জি, না তো, আমাদের সাথে অলরেডি 850 জন যুক্ত হয়েছো। তোমরা তোমরা ক্লাসটা শেয়ার করে দিতে পারো। ওকে, আসো আমরা তাহলে ভাইয়া শুরু করি। হ্যাঁ, আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তোমরা অনেকে বলছো ভাইয়া 1899 সাল, কত তারিখে ভাইয়া? 24 মে না 25 মে? কত তারিখ, 24 মে নাকি 25 মে? কত তারিখ হয়েছে? আমাদের সাথে 850 জন যুক্ত হয়েছো।
ভাইয়া জার্সি নিছেন কই থেকে, যেখান থেকেই নেই না কেন তুমি অ্যান্সার দাও। ওকে, একের বি যারা যারা দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরো কয়েকটা কোশ্চেন এখনই করব, আমি আর বাকিগুলো বলছি না। ওকে আসো, নজরুল প্রকাশিত প্রথম কবিতার নাম কি? কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতার নাম কি ভাইয়া? আমি তোমাকে অনলি 10 সেকেন্ড দেব, এর বেশি দেব না। ওকে, এরপরে আমি ব্যাখ্যায় চলে যাব। হ্যাঁ, আমাদের সাথে অলরেডি 950 জন যুক্ত হয়েছে, তোমরা এখন হচ্ছে জাস্ট ক্লাসটা শেয়ার করে দিলে 1000 হয়ে যাবে। ওকে আসো আসো ভাইয়া, তাহলে 25 মে, ঠিক আছে। কাজী নজরুল আমার জন্মের একদিন আগে জন্ম নিয়ে ফেলছে, আমি ছোটবেলা থেকে এইভাবেই মনে রাখতাম, আমার 26 মে, কাজী নজরুল 25 মে, এইভাবে মনে রাখতাম। এবার আসো ভাইয়া, নজরুলের প্রকাশিত প্রথম কবিতার নাম কি? কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতার নাম কি? নেটটা একটু ডিস্টার্ব করতেছে না? 980 জন যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, আমাদের নেটটা একটু ডিস্টার্ব করতেছে, এটা উইদিন 3 মিনিট এটা সলভ হয়ে যাবে। ওকে, 2 থেকে 3 মিনিটের ভিতর, তোমরা কেউ ক্লাস থেকে বের হয়ে যেও না। এরপরে আসো ভাইয়া 25 মে, ওকে ওকে ওকে, আমি বললাম তো 3 মিনিটের ভিতর ঠিক হবে, আমাদের টিম কাজ করতেছে। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো হচ্ছে এইটা কবিতাটার নাম কি হবে ভাইয়া? ক হবে, ক ক ক। এটা কি বিদ্রোহী হবে? এটা বিদ্রোহী হবে? নো, এটা হবে মুক্তি, এটা হবে মুক্তি, বিদ্রোহী হবে না। এইবার 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 আমি যদি বলি, আমি একটা প্রশ্ন করব, সম্পূরক প্রশ্ন, যে পারবে তার জন্য পুরস্কার আছে, তার নামটা এখানে লিখে দিব। ওকে, বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের কবিতা? সেই কাব্যগ্রন্থের নাম সবাই লিখবা। বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, কাব্যগ্রন্থের নামটা বলবা। এখান থেকে প্রশ্ন হবে, এখান থেকে প্রশ্ন হবে, প্রশ্নটা আরো ডিপলি হবে। যেই কাব্যগ্রন্থ থেকে বিদ্রোহী নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম হলো প্রলয় উল্লাস, এটা থেকেই প্রশ্ন হবে। বিদ্রোহী কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি? প্রলয় উল্লাস। এরপরে আসো ভাইয়া, সেই কাব্যগ্রন্থের নাম আমার কোন স্টুডেন্টটা দিতে পারছে? আমি একটু তার নামটা দেখতে চাই, তোমার সোনা মুখটা একটু দেখবো ভাই। কে গো তুমি? হ্যাঁ, দেখি 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 দেখি, এনিওয়ান এনিওয়ান, কেউ পারছো? আচ্ছা, আরে ভাই, বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমরা তোমাদের অ্যান্সার গুলো দেখবো, এর ভিতরে আমি এমসিকিউ নাম্বার 3 তে চলে যাব, কারণ আমি সময় নষ্ট করতে চাই না। কোন গ্রন্থটি প্রকাশের জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? আচ্ছা, অগ্নিবীণা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার আগে কে দিতে পেরেছে? সবার আগে দিয়েছে সাদিয়া সুলতানা। সাদিয়া সুলতানার জন্য একটা ক্লাব হবে। হ্যাঁ, সাদিয়া সুলতানা দিতে পারছে, সেটা কি ভাইয়া? অগ্নিবীণা। জানো এই অগ্নিবীণার প্রথম কবিতা কিন্তু বিদ্রোহী না, বিদ্রোহী হলো সেকেন্ড কবিতা। প্রথম কবিতা কোনটা? ফার্স্ট কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। এইটাও প্রশ্ন হয়, তুমি কিন্তু প্রলয় উল্লাস পড়ো নাই, কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো যে বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা না, লেখা থাকবে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? তুমি ভাববা আচ্ছা আমার তো টেক্সট বুকে বিদ্রোহী ছিল, তার মানে হয়তো বিদ্রোহী হবে, কিন্তু ভুল, হবে কি? প্রলয় উল্লাস। এরপরে আসো ভাইয়া, এরপরের প্রশ্নটা, কোন গ্রন্থটি প্রকাশের জন্য, এটা হচ্ছে কি আনন্দময়ের আগমনী, এইটা নিয়ে আমি এত ব্যাখ্যা করতে চাই না, জাস্ট জেনে রাখো। ওকে, ওয়েট ওয়েট ওয়েট, এটা কিন্তু আনন্দময়ের আগমনে, এটাও রাইট অ্যান্সার হবে। ওকে, এইটাও রাইট অ্যান্সার হবে, এইটাও রাইট অ্যান্সার হবে। আচ্ছা, নজরুল সম্পাদিত বিখ্যাত সাহিত্য পত্রিকার নাম কি? আচ্ছা, নজরুল সম্পাদিত পত্রিকা ছিল কোনটা কোনটা, তোমরা আমাকে বলো। নজরুল সম্পাদিত পত্রিকা কোনগুলো? দেখো, নজরুল সম্পাদিত পত্রিকা 9 কোনটি? যদি প্রশ্ন হয় নজরুল সম্পাদিত পত্রিকা 9 কোনটি, তাহলে হবে সবুজ পত্র। এই জায়গায় তোমাদের ঝামেলাটা হবে। ধূমকেতু নজরুলের পত্রিকা, লাঙ্গল নজরুলের পত্রিকা, তারপরে তারপরে আর কোনটা বলো? ধূমকেতু, লাঙ্গল, আরেকটা ছিল বলো। এই যে এটা সওগাত, সওগাত কি তার পত্রিকা? সওগাত কি তার পত্রিকা? ধূমকেতু ছিল, আরেকটার নাম তোমরা বলো। হ্যাঁ, আরেকটার নাম দেখি তোমরা বলতে পারো কিনা, নজরুলের বিখ্যাত পত্রিকার নাম বলো। আমাদের সাথে অলরেডি 1200 জন বন্ধু যুক্ত হয়ে গেছে অলরেডি, ঠিক আছে ভাইয়া? নেট খুব সমস্যা করতেছে, অনেক বেশি সমস্যা করতেছে। আমাদের সাথে অলরেডি 1200 জন বন্ধু যুক্ত হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, ভিডিও একটু ডিস্টার্ব করলে অডিও চলতেছে তো, এটা হচ্ছে আমরা সলভ করতেছি টিম। ওকে, এরপরে আসো ভাইয়া, এটা হচ্ছে সাহিত্য পত্রিকা হলো ধূমকেতু, সাহিত্য পত্রিকা, পত্রিকার ভিতর কিন্তু কাহিনী আছে। হ্যাঁ, এই যে নবযুগ কিন্তু তার একটি পত্রিকা। লাঙ্গলও তার লেখা পত্রিকা, তাহলে কোনটা হবে ভাইয়া? এই যে নবযুগ তার লেখা পত্রিকা। সওগাত না, কিন্তু এই যে সবুজ পত্রকার প্রমোদ চৌধুরী,
সবুজ পত্র থেকে 3টা প্রশ্ন হবে, চলো সবুজ পত্র থেকে 3টা প্রশ্ন হবে, সেই 3টা প্রশ্ন জেনে রাখো। সবুজ পত্র থেকে নাম্বার 1 প্রশ্ন হবে, অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কি হবে? সবুজ পত্র। আমার মুখে মুখে বলবা, লিখবা না, কমেন্টে লিখিও, বাট মুখে মুখে বলো। তুমি যখন মুখ দিয়ে বলবা 3টা কাজ করবে, কান দিয়ে শুনবা, মাথায় লিখবা, হাতে লিখবা। ওকে, তাহলে অপরিচিতা থেকে 3টা প্রশ্ন হবে। নাম্বার 1, বাংলা বাংলা চলিত রীতি, বাংলা চলিত রীতিকে কোন পত্রিকাটি বিখ্যাত করেছে? অথবা বাংলা এই প্রমিত রীতিটাকে বিখ্যাত করেছে কে? এই এই হচ্ছে মানে অগ্রণী ভূমিকা পালন করছে সবুজ পত্র পত্রিকা। নাম্বার 2, অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সবুজ পত্র। নাম্বার 3, সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম কি ছিল? সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম কি ছিল? কেউ কেউ পারবা? এই বোকারা, পারবা? সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম কি ছিল? সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজি জামাই প্রমোদ চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজি জামাইয়ের নাম কি? প্রথম চৌধুরী না, প্রমোদ চৌধুরী। এরপরে আসো, কোনটি কাজী নজরুল ইসলামের রচিত বিখ্যাত একটি উপন্যাস? এই সবগুলোই। তাহলে এগুলো নামগুলো দেখবা। প্রশ্ন কিভাবে হবে জানো? প্রশ্ন হবে, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ নয়? তুমি বলবা, ও আচ্ছা, মৃত্যু ক্ষুধা এটা তো নজরুলেরই লেখা, কিন্তু এইটা যে কাব্যগ্রন্থ না, এটা যে উপন্যাস, এইটাই তুমি ধরতে পারো নাই। প্রতি বছর ঘুরে ফিরে এই 3টা থেকে বেশি প্রশ্ন আসে। ওকে, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা, এই 3টা থেকেই বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, এই যে অপরিচিতা, সবুজ পত্র পত্রিকা এবং প্রমোদ চৌধুরী, এটা লিখেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইচএসসি 27। ওকে, এরপর আসো, কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়? কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে? আমি একটু দেখতে চাই কে কে আমাদের সাথে আছো। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে 1972 সালে শেখ মুজিবুর রহমান কি করে? কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে নিয়ে এসে ওনাকে কি করে? বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে। এবার তোমরা আমাকে বলবা যে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করা হয়েছে কত সালে? কাজী নজরুল ইসলামকে, আচ্ছা ভাইয়া ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, এটা আমিও বুঝতেছি ভাই, আমার টিম কাজ করতেছে, আমরা জানতাম না যে হঠাৎ করে আজকে লাইভে এতটা প্রবলেম হবে। ওকে, এক্সট্রিমলি সরি। দেখো, কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় ভাইয়া? তোমরা পারছো? 1972। এই 1972 নাকি 1974? 1972 নাকি 1974? দেখি কে কে বলতে পারে। আমি কিন্তু ভুল দিতে পারি, হ্যাঁ, আমি ভুল দিলে সেটা সলভ করে দেওয়ার দায়িত্ব তোমাদের। মানে আমি তো ভুল দেই না, অনেক সময় আমার এখানে একটু ভুল লেখা চলে আসতে পারে। ওকে, কবে হবে বলো? 1972 না 1976? 1972 নাকি 1976? দেখি কেউ পারো কিনা। 1972 সালে উনাকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে 1972 সাল হবে। ওকে, 1972 হবে, 1972 হবে, 1972 হবে। এর আগে সবগুলোই সঠিক ছিল। হ্যাঁ, এরপর আমি সবগুলো একটু তোমাদেরকে দেখাই, আমি তোমাদের প্রত্যেকটা একটু দেখাই। হ্যাঁ, 4 নাম্বারটা কিন্তু ধূমকেতুই হবে। এর আগেরটা যদি দেখাই, 3 নাম্বারটা কি ছিল রে? 3 নাম্বারটা কি ছিল? 3 নাম্বারটা আমি কিন্তু বলে দিছি, এটা আনন্দময়ের আগমনে হবে। আমি কিন্তু এটা বলে দিছি, এটা একটু সলভ করে দেই। হ্যাঁ, এটা একটু সলভ করে দেই, তাছাড়া তোমাদের প্রবলেম হবে। এটা কিন্তু বিশের বাসী হবে না। এটা আনন্দময় কে জানো? আনন্দময় হচ্ছে মা দুর্গা। আনন্দময় কে? মা দুর্গা। এই মা দুর্গা নিয়ে কবি নজরুল বলছিল যে মা দুর্গা যদি ফিরে আসে, ব্রিটিশ তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে ভয়ঙ্কর ভাবে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে কিন্তু আনন্দময়ের আগমনী। কারণ আমি যদি একটাও তোমাদের রং দিয়ে যাই, পরে তোমরা পরীক্ষার হলে গিয়ে পরে এসে নোমান ভাইয়ের বাঁশ নিয়ে খুঁজবা যে ভাই আপনার বাঁশ দিয়ে পিটাবো। এরপরে আসো দেখি, এর আগে কোনটা দিয়েছিলাম? এর আগে দিয়েছিলাম কোনটা? নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? নজরুলের প্রথম প্রকাশিত কবিতা, ঠিক আছে, মুক্তি তো দিয়েছিলাম তাই না? মুক্তি দিয়েছিলাম, ঠিক আছে, ওটাও হয়েছে ভাইয়া। 1899 সবগুলোই হয়েছে। তাহলে এটা কি হবে রে? আচ্ছা, তোমরা একটু আমাকে একটা জিনিস ক্লিয়ার করবা, একটা জিনিস একটু ক্লিয়ার করবা, সেটা হলো কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনলো তো 1972 সাল, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। কাজী নজরুল ইসলাম মারা যায় কবে? দেখি আমি কাজী নজরুল থেকে আরো 3টা প্রশ্ন করি। আরো 3টা প্রশ্ন করলে তোমরা রাগ করবা? এই তোমরা রাগ করবা? কাজী নজরুলকে নিয়ে আরো 4টা প্রশ্ন করব, সবাই ঝটপট অ্যান্সার দিবা, তারপরে রবীন্দ্রনাথে চলে যাবো। হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথে চলে আসছি। রবীন্দ্রনাথে যাওয়ার আগে নজরুল থেকে 3টা প্রশ্ন করব, তোমরা ঝটপট উত্তর দিবা। উনি কত সালে বিশ্বযুদ্ধ করে? কত সালে বিশ্বযুদ্ধ করে? কত সালে বিশ্বযুদ্ধ করে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন,
হ্যাঁ, এই আরেকটা কথা, এই বোকারা, ভুলে গেছি আমি। সবাই এই ক্লাসটি শেয়ার করে লাভ রিয়াক্ট দিয়ে তারপরে রাইট অ্যান্সার দিতে থাকো, তাহলে তোমাদের মাঝখান থেকে যে আজকে আজকে স্যার এই যে স্টেট ফার্স্ট নিয়ে গেছে আসছিল, এই শোনো, আমাদের লাস্ট ক্লাসে যারা রাইট অ্যান্সার দিয়েছিল তাদের ভিতর থেকে দুইজনকে আজকে এই যে কিছুক্ষণ আগে, আজকে সন্ধ্যা 7টার দিকে স্টেট ফার্স্ট এসে 2টা জার্সি নিয়ে গেছে। অতএব আজকের ক্লাসে যারা পুরস্কার জিতবে তারা কি করতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে। শেয়ার করার পরে ক্লাসে একটা লাভ রিয়াক্ট দিয়ে প্রত্যেকটা প্রশ্নের এমসিকিউ সঠিক উত্তর দিতে হবে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা দুইজনকে বিজয় করে আগামীকাল আমাদের পেজে ঘোষণা করব, বুঝছো? এই যে এখানে এতগুলো জার্সি পড়ে আছে তোমাদের জন্য, অনেকগুলো জার্সি আছে, এই জার্সিগুলো তোমাদের কাছে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা আসো, তাহলে কত সালে বিশ্বযুদ্ধ হয়? সালটা লিখবা না, কাজী নজরুল অংশগ্রহণ করেন। কত নাম্বার পল্টন, কত নম্বর পল্টনে অংশগ্রহণ করেন? কত নাম্বার পল্টন? নাম্বার 3, তিনি, আমরা জানি যে তিনি লেটোর দলে যোগ দিয়েছিলেন। কেন? সে কি গান রচনা করতেন? লেটোর দলে যোগ দিয়ে কি গান, হ্যাঁ, লেটোর দলে কি গান রচনা করতেন? কি গান লেটোর দলে, লেটোর দলে কোন গান রচনা করতেন? হ্যাঁ, তার কাজ ছিল, শেখ ছিলেন একজন গীতিকার। কোন গান রচনা করতো? এই 3টা প্রশ্ন উত্তর সবাইকে দিতে হবে। নাম্বার 1, কত সালে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন? নাম্বার 2, কত নাম্বার পল্টনে ছিলেন? নাম্বার 3, সেটা হচ্ছে লেটোর দলে কোন গান রচনা করতেন। তার একটা কাজ ছিল, তার কাজ ছিল সে, আমি দেখবো কেউ পারছো কিনা, কেউ পারছে কিনা। ভাইয়া 1947 সালে, আচ্ছা ইরিয়ানা, ইরিয়ানা হচ্ছে পরিপূর্ণ দিয়েছো। সাজিদুর রহমান সিয়াম, তোমার থ্যাংক ইউ। সাজিদুর রহমান সিয়াম, তোমার বাসায় কিন্তু আজকে পার্সেল চলে গেছে, তুমি চেক করে নিবা। তোমার বাসায় সাজিদুর রহমান সিয়াম আমাদের একজন রেগুলার স্টুডেন্ট, তুমিও কিন্তু আমাদের জার্সি তোমার বাসায় চলে গেছে, হয়তো কালকেই পেয়ে যাবে, আমরা মাত্র স্টেট ফার্স্টে দিছি। ইরিয়ানা রয় বলছে ভাইয়া 1917 সালে 49 নাম্বার বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। থ্যাংক ইউ ইরিয়ানা। এরপরে এইটা কেউ পাইছো কিনা? 1976 সালে মারা যায়, ঠিক আছে। এই 1974 সালে মারা যায়নি রে বাবা, 1976 সালে মারা গেছে, 1974 সালে মারা যায়নি। হ্যাঁ, উনি হচ্ছে পালা গান রচনা করতেন। এই আনিকা, আনিকা জান্নাত হিমু, তোমার উত্তর রাইট হয়েছে ভাইয়া। আনিকা জান্নাত হিমু বলছে পালা গান রচনা করতেন। আনিকা, তোমার উত্তর ইজ রাইট। এরপরে আসো, তাহলে এই 3টার উত্তর আমরা পেয়ে গেছি। এরপরে আসো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? এইটা তোমরা সবাই পারবা। এর সাথে আরেকটা কোশ্চেন থাকবে যেটা ক খ দিয়ে দেওয়া যাবে না, এইটা ক খ গ ঘ লেখো। আমি কোশ্চেনটা করি, কিসের জন্য পান? কিসের জন্য পান? এইখানে 50% স্টুডেন্ট ভুল উত্তর দিবে। 50% স্টুডেন্ট ভুল। কেন 50% বললাম? অন্য সময় 90% বলি, কারণ অলরেডি আমার ক্লাস তোমরা করছো। তারপরেও 50% ভুল উত্তর দিবে। কত সালে পেয়েছেন এটাও দাও, এবং কোনটার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এটাও দাও। কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেটা তোমরা আমাকে অ্যানসারে জানাও। সবাই কিন্তু অবশ্যই অবশ্যই এই ক্লাসটিতে লাভ রিয়াক্ট দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন কাজী নজরুল ইসলাম, সেটা তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। আচ্ছা, আমাদের সাথে অলরেডি 1300 ফ্রেন্ড যুক্ত হয়েছে, আমি দেখবো কতজন এই ক্লাসটি শেয়ার করেছে। হ্যাঁ, মানে কারা কারা আজকে পুরস্কার জিততে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে, তোমরা দেখি তোমাদের রাইট অ্যান্সার কি ভাইয়া? খ 1913, 1913। শুভ, শুভ নব বর্ষ। তুমি আমার সেই টোপ গিলে ফেলছো, এটা গীতাঞ্জলি হবে না। শুধু গীতাঞ্জলি এটা বলবে ক্লাস 5 পর্যন্ত, ক্লাস 5 এর পরে আর গীতাঞ্জলি বলা যাবে না। এটাকে বলতে হবে কি সং অফারিংস। বাবা, সং অফারিংস এর জন্য পেয়েছে। আমাদের সাথে যে 1300 জন এখন লাইভে আছো তোমাদেরকে আমি বলবো সং অফারিংস, এই নামটা মনে রাখবো। ওকে, সং অফারিংস। ভাইয়া, ভাইয়া তোমার অনলি ছিল না, গীতাঞ্জলি ছিল না, এখানে গীতাঞ্জলির সাথে আরো অনেকগুলো গান ছিল, সবকিছু মিলে হলো কি সং অফারিংস। সং অফারিংস কি শুধু গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ? ন, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের সাথে সাথে আরো কিছু গান মিলে, আরো কিছু গান মিলে তারপরে তৈরি হয়েছে সং অফারিংস। তাহলে এক্সাক্ট অ্যান্সারটা হবে সং অফারিংস, সং অফারিংস, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। 1913 সাল যারা বলছো তাদের হইছে, 13 সাল যারা বলছো তোমাদের হইছে, কিন্তু এক্সাক্টটা কি হবে? সং অফারিংস হবে। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, এরপরে যেটা দিতে হবে, এই তোমাদের কি ভিডিও আটকাতেছে এখনো?
এখনো কি ভিডিও আটকিতেছে? আমাকে একটু জানাও তো। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প কোনটি? প্রথম, এই শেষটা বলবো, শেষটা হচ্ছে কেটে দেওয়ার গল্প। হ্যাঁ, শেষটা কিসের গল্প? কেটে দেওয়ার গল্প। কিন্তু প্রথমটা কোনটা? কেটে দেওয়া মানে বুঝছো তো? অনলি বয়েজ ক্যান আন্ডারস্টুড। ওই মাঝে মাঝে বলে না, লেটস কনফিউজড গার্লস। তো এটা হচ্ছে সেই টাইপের একটা মিম হয়ে গেল, তাই না? শেষটা হচ্ছে কেটে দেওয়ার গল্প, বা প্রথমটা কি? প্রথমটা কোনটা? কোনটার জন্য বলো? দেনা পাওনা হবে না। পোস্টমাস্টার তো একটা নাটক, এটা কোনো ছোট গল্প না, তার মানে এটাও বাদ। কাবুলিওয়ালাও একটা ছোট গল্প, ও কাবুলিওয়ালা, এটা হবে না। তাহলে রাইট অ্যান্সার কি ভাইয়া? ভিখারিনী। তাহলে আমাকে বলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প, এইটা পরীক্ষায় আসার মতো। তাহলে ছোট গল্প শেষটাও কিন্তু পারবা। এবার আমি একটা এটার সাথে রিলেটেবল প্রশ্ন করব না এখন, ঠিক আছে ভাইয়া? ঠিক হয়ে গেছে স্যার, ঠিক হয়ে গেছে অনেকটা, 2 ঘন্টার জন্য বাড়াই দিই। ওকে, এরপরে দেখেন, এরপর আচ্ছা এখন নাকি আর প্রবলেম করতেছে না? ওকে ওকে ওকে। হ্যাঁ, এই রাদিতা সরকার বলছে ভাইয়া যারা এই ক্লাসের হোমওয়ার্ক করবে তাদের নাকি গিফট দিবেন। অবশ্যই গিফট দেবে। এবার আমি এখান থেকে তোমাদেরকে আরো কিছু প্রশ্ন লিখে দেই, যারা পারবা অ্যানসার দিবে, না পারলে ভাইয়া আছে, ভাইয়া অ্যানসার দেবে। ওকে, ছোট গল্প থেকে, এই ছোট গল্প থেকে তোমার আরো 5টা এমসিকিউ হতে পারে। সেগুলো কি কি আমি লিখে দেই। ওকে, নাম্বার 1 হচ্ছে ছোট গল্পের শ্রেষ্ঠ যুগ কোনটা ছিল? কোথায় থেকে সবচেয়ে বেশি ছোট গল্প রচনা করেছেন? তাহলে স্থানটা লিখবা। ওকে, যারা পারবা না নোমান ভাইয়া এখনই সলভ করে দিব। মানে ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয় কাকে? ছোট গল্প রচনার স্বর্ণযুগ। ওকে, ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয় কোথায়? ভাই এইটা প্রচুর আসে, আমি খুব কনফিডেন্সের সাথে বলতেছি যে এখনো এই মুহূর্তে তুমি ইউটিউবে, এই মুহূর্তে না, ক্লাস শেষ করে ইউটিউবে যাবা, আমার লাস্ট ইয়ারের জাস্ট তুমি স্টুডেন্টদের রিভিউটা দেখবা। প্রত্যেকটা বোর্ডে, যে আমি যখন 5টা এমসিকিউ লেখাবো, প্রত্যেকটা বোর্ডে আমি বলে দিলাম, অনলি রাজশাহী বোর্ডে আমার কম কমন আসছিল গতবার। হ্যাঁ, খুবই কম কমন আসছিল। তাছাড়া সব বোর্ডে, কারণ রাজশাহী বোর্ড গতবার বাংলা প্রথম পত্রে খুবই কাহিনী করছিল, এটা তারা ঠিক করে নাই। সকল বোর্ডে আমার 28টা থেকে 29টা বা 27টা করে কমন আসছিল, হুবহু 300 এমসি। অথবা আজকে যা পড়াবো সব একটু গুরুত্ব দিয়ে দেখবা। স্থানটা কি হবে? স্বর্ণযুগ কোনটা ভাইয়া? রবীন্দ্রনাথের স্বর্ণযুগ কোনটাকে বলা হয়, এটা লিখবা। নাম্বার 2 হচ্ছে তার যে হচ্ছে অখণ্ড গল্পগুচ্ছ আছে, অখণ্ড গল্পগুচ্ছে কতটি ছোট গল্প ছিল? হ্যাঁ, অখণ্ড গল্পগুচ্ছে কতটি ছিল? অখণ্ড গল্প গুচ্ছে কতটি ছোট গল্প ছিল? অখণ্ড গল্পগুচ্ছে কতটি? আমাদের সাথে যে 1300 জন যুক্ত আছো, আমি 1400 জন যুক্ত আছো, আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভাইয়া একটু এই কয়টা প্রশ্ন মাথায় নোট করে নাও, খাতায় না। নাম্বার 3, একটা ছিল স্বর্ণযুগ বলা হয়। নাম্বার 2 হচ্ছে অখণ্ড গল্পগুচ্ছে কতটি ছিল? হয়েছে। নাম্বার 3 প্রথম হচ্ছে ভিখারিনী, এটা অলরেডি বলে দিছি। নাম্বার 4 শেষ শেষ। এবার আসো, প্রথমটা হচ্ছে ভাইয়া, দেখি তোমরা লিখতে পারছো কিনা। ইয়েস, কুষ্টিয়ার শিলাইদহ, কুষ্টিয়ার শিলাইদহ, কুষ্টিয়ার শিলাইদহ। ওকে, যারা যারা লিখছো কুষ্টিয়ার শিলাইদহ, হ্যাঁ, এই কমেন্ট বক্সে দেখে নাও, আমার এখানে বানান হয়তো ঠিক হয়নি, আমি আবারও লিখতে দিচ্ছি কুষ্টিয়ার শিলাইদহ। ভাইয়া কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা চলে আসবে, কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা চলে আসবে, কুষ্টিয়ার শিলাইদহ। নাম্বার 2 অখণ্ড গল্প। আচ্ছা, আর একটা কথা বলি, আজকের ক্লাসে যে 144টা এমসিকিউ সলভ করাবো, এই 144টা এমসিকিউর যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। তাহলে এই ক্লাসটা জাস্ট শেয়ার করে একটা স্ক্রিনশট নিয়ে রাখবা। ওকে, এখন পাঠাইতে হবে না, ক্লাস শেষ হওয়ার পরে, ক্লাস শেষ হওয়ার 5-7 মিনিট পরে তোমরা দিতে থাকবা, আর আমি নিজে এখানে বসে বসে তোমাদের সবাইকে পাঠাবো। যারা ক্লাসটি জাস্ট শেয়ার করে রাখছো, অনলি তারা ইনবক্সে পাঠাবে, এখনই না কিন্তু, এখন স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশটটা হচ্ছে ক্লাস চলা অবস্থায় নিয়ে রাখবা, ক্লাস শেষে দিয়ে দেবো। ওকে, জাস্ট শেয়ার করে রাখলে এই পুরো পিডিএফটা পেয়ে যাবে, এবং এখানে আমরা যত সম্পূরক কথা বলবো সবকিছু ইনশাল্লাহ। এরপরে আসো ভাইয়া, তাহলে শেষ ছোট গল্পের নাম কি? মুসলমানির গল্প। শেষ ছোট গল্পের নাম কি? মুসলমানির গল্প। আসো, অখণ্ড গল্পগুচ্ছে কতটি ছিল? 93টি নাকি 95টি? তোমরা একটু কমেন্ট বক্সে জানাবা। অখণ্ড গল্পগুচ্ছে যে 1400 জন আছো, তোমাদের কি প্রশ্ন করতেছি বোকারা, 95টি। থ্যাংক ইউ, তোমরা সেকেন্ডটাই চুজ করেছো, 95টি হবে। এরপরের প্রশ্নে আসো। এরপরের প্রশ্ন, কোন ছদ্মনামে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন? এইটা তোমরা পারবা, ঠিক আছে। এর পাশাপাশি আরো একটা সম্পূরক প্রশ্ন দিচ্ছি। সম্পূরক প্রশ্নটা হচ্ছে,
সম্পূরক প্রশ্নটা হচ্ছে, দেখি কারা পারবা। এটা একটু দুষ্টামি প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর বিজয়া লিখছিলেন, মানে তার একটা মেয়েরে খুব ভাল লাগছিল, বুঝছো? আর রবীন্দ্রনাথ ঠাকুর, আরে হোক না সে কবি, সে তো লন্ডনে গিয়ে লেখাপড়া করছে, বুঝছো না? তার ভিতর তো একটা পশ পশ ব্যাপার স্যাপার আছে। তুমি কি ভাবছো রবীন্দ্রনাথ ঠাকুর লালন ঠাকুরের মতো বড় বড় দাড়ি এরকম করে চলতো? আরে হেভি স্মার্ট ছিল পোলা। পোলার বাপের তো প্রচুর টাকা আর টাকা, বুঝছো না? সে কোনো একটা দেশে, হ্যাঁ আমি আরো একটু ভেঙে দেব, সেটা হচ্ছে যারা যারা পারবা, মানে এটা হচ্ছে সিরিয়াস প্রশ্ন, আর এই প্রশ্নটা পরীক্ষায় আসবে না, বাট একটু জেনে রাখো। এটা হলো সাউথ আমেরিকা মহাদেশের, হ্যাঁ দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন একটা দেশে সে বেড়াতে গিয়েছিল। গিয়ে কোন একটা মেয়ে যার নাম হচ্ছে ভিক্টোরিয়া, তার নাম কি ভিক্টোরিয়া, এই ভিক্টোরিয়াকে তার খুবই ভালো লেগেছিল এবং সে ভিক্টোরিয়াকে নিয়ে বলেছিল, আমি চিনি গো চিনি তোমায় ও গো বিদেশিনী। সেই ভিক্টোরিয়াকে নিয়ে সে গান পর্যন্ত লিখে ফেলছে। সেই ভিক্টোরিয়া কোন দেশের ছিল, এই উত্তরটা আজকের এই ক্লাসের ভিতরে ক্লু রয়ে গেছে। যারা যারা পারবা তারা অ্যান্সার দিবা। ওকে, দেখি কে কে পারে। ভানু সিংহ ঠাকুর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরা পেরেছো। ভানু সিংহ ঠাকুর, ইয়েস। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতো? আচ্ছা, বিজয়া এই গানটা কাকে উদ্দেশ্য করে লিখেছিল? নাম হচ্ছে ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া হচ্ছে কোন দেশের নাগরিক ছিল? কোন একটা দেশের মানুষকে তার ভালো লেগে যায়, তাকে নিয়ে লিখেছিল। কেউ পারছো? এই না না, লন্ডনে গিয়া না, লন্ডনে গিয়া না, এটা কোন একটা দেশে ঘুরতে গেছিল, তোমাদের প্রিয় খেলোয়াড়ের দেশ। তারপরেও যদি না পারো আমার কিছু বলার নাই, আমি এটা বলবো না, দেখি তোমাদের থেকে শিখবো। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কতটি উপন্যাস রয়েছে? ভাই এটা বোঝার কিচ্ছু নাই, জাস্ট মুখস্থ করে ফেলো। 14টা। নেক্সট যাই, হ্যাঁ এখানে টাইম ওয়েস্ট করার দরকার নাই। 14টা উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টা উপন্যাস? 14টা উপন্যাস। না পড়লে জীবন শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের 14টি উপন্যাস, না পড়লে জীবন শেষ। এরপরে আসো, কেউ পারছো? ভেমস আর্জেন্টিনা। কোথায় রে? আর্জেন্টিনা। রবীন্দ্রনাথ ঠাকুর তো আর্জেন্টিনার ভক্ত ছিল। সে একবার আর্জেন্টিনা বেড়াতে গিয়ে একটা সুন্দরী ললনার প্রেমে পড়ে গিয়েছিল, যার নাম হচ্ছে ভিক্টোরিয়া। এবং সে দেশে এসে সে ভিক্টোরিয়াকে নিয়ে সে কবিতা লিখলো। সে লিখলো বিজয়া। এবং তার যে তার যে ভাবি ছিল, তার যে ছোটবেলার বান্ধবী ছিল, সে কিন্তু মারা গিয়েছিল। এই কারণে মারা যায়নি, সে তো এমনিতেই আত্মহত্যা করেছিল। তার ভাবি, তার বান্ধবী বটে, তার ভাবি উইথ বান্ধবী, হ্যাঁ। তো সে কিন্তু প্রেমে পড়ে গিয়েছিল কার? ভিক্টোরিয়ার, যে ছিলেন একজন আর্জেন্টাইন লেখক, ঔপন্যাসিক, সুন্দরী রমণী। আচ্ছা, এজন্য বলছিলাম যে আজকের ক্লাসের ভিতরে ক্লু আছে। কাকে নিয়ে লিখছিল আমি চিনি গো চিনি তোমায় ওগো বিদেশিনী? আসো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? হ্যাঁ, কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? দেখি কে কে পারো। এই হাসবা না, একদম হাসবা না, একদম কলম ঢেল মারবো, বোকা ছেলে। বলো। হ্যাঁ, আর্জেন্টিনার নাগরিক ছিলেন, আর্জেন্টিনার নাগরিক ছিলেন ভিক্টোরিয়া। হয়েছে। আচ্ছা, জাতীয় সঙ্গীত, এই যে জাতীয় সঙ্গীত, হ্যাঁ বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটা রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? তোমরা কেউ পারো? বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কে কে পারো একটু রাইট অ্যান্সারটা দাও। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? আজকের ক্লাসে অনলি আমরা লেখক পরিচিতি নিয়েই পড়তেছি। হ্যাঁ, কোন কাব্যগ্রন্থ থেকে এই জাতীয় সঙ্গীতটি নেওয়া হয়েছে? এই যুগের পোলাপানরা রবীন্দ্রনাথ প্রেমে পড়ছিল কার? ভানু সিংহের। না না না, রবীন্দ্রনাথ ঠাকুরের নামই ছিল ভানু সিংহ ঠাকুর। সে প্রেমে পড়ে গিয়েছিলেন আমাদের বিজয়া, ভিক্টোরিয়া। এই জন্য আমি আজকে ভিক্টোরিয়া ম্যাম, হ্যাঁ আমাদের প্রিয় স্যারের ম্যাম, তার জার্সি পরে চলে আসছি। ভাবিও না যে মেসির জন্য পরে আসছে, আমি ভিক্টোরিয়ার জন্য পরে এসেছি। তুমিও কি রবীন্দ্রনাথ? না না না, আমি রবীন্দ্রনাথের জন্য না, আমি হচ্ছে ভিক্টোরিয়াকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ গান লিখেছিল। যারা আছে এই 26 ব্যাচের যারা আছে, এরা এরা কার প্রেমে পড়ে জানো? কার প্রেমে? শাকিরা। নাউজুবিল্লাহ মিন যালিক। শাকিরা 40 বছর বয়সে মনে 18 বছর বয়সের মাইয়া। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে স্যার যেহেতু এসেছে, কি করতে হবে এটা তোমরা সবাই খুব ভালো করে জানো। এই তোমরা আসছো মানে, আমি আসছি মানে, ক্লাসটা সবাই তোমায় শেয়ার করে দাও। তোমাদের আমি একটু দেখি, হ্যাঁ তাদেরকে অবশ্যই মেনশন দিয়ে দিবা। তোমাদের জন্য এই যে 26 ব্যাচের আজকে থেকে শুরু হলো লাইভ, প্রত্যেকদিন লাইভ ক্লাস হবে, পরীক্ষার শেষ দিন পর্যন্ত লাইভ ক্লাস পাবা। ঠিক আছে, বুঝতে পারছো? আর যত ধরনের আপডেট নিউজ, যত ধরনের আপডেট তথ্য, আপডেট পড়াশোনা, যা যা দরকার সবকিছু পাবা, টেনশন নিও না। ঠিক আছে, জাস্ট আমাদের সাথে কানেক্টেড থাকো, এতটুকুই। যা যা ক্লাস দিয়ে এগুলো করো আর নিজে পড়াশোনা করো। ঠিক আছে,
ওকে, ক্লাসে ডিস্টার্ব না করি। না না স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, স্যারকে থ্যাংক ইউ। আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি যতজন যুক্ত আছো তোমরা একটু শেষ পর্যন্ত থাকো অনলি। ওকে, চলো। আচ্ছা স্যার, আমাদের সাথে 58 জন শেয়ার করছে। বাহ, বিশাল বড় সংখ্যা। তার মানে আজকে 58 জন এই পিডিএফটা পাবে। ওকে, আসো 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 আসো। 255 জন শেয়ার করছে। আচ্ছা, তাহলে 255 জন আজকের এই ক্লাসের কি পাবে? পিডিএফটা পাবে। আসো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের স্বরবিতান কোনটা থেকে ভাইয়া? স্বরবিতান। এরপরে আসো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম চেয়েছি রে, এই বোকা ছেলে। এই গীতিমাল্য হবে না, এই গীতিমাল্য কই পাইছো? তোমরা চ্যাট জিপিটি মারো নাকি? হ্যাঁ, তোমরা কি চ্যাট জিপিটি মারো? চ্যাট জিপিটি মারো, গীতিমাল্য কই পাইছো? বলে ভাই গীতিমাল্য মানে নিজের মতো বানায় দাও। আমি আমি লিখিত পরীক্ষা নিচ্ছি, বলছি উপসর্গ কাকে বলে। একজন এসে লিখছে উপসর্গ শেখা একজন শিক্ষার্থীর জন্য বড়ই গুরুত্বপূর্ণ জিনিস। উপসর্গ জানার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে আরো সুন্দর করি। আমি পুরাই তোমরা জানো এই যে উচ্চারণ 5 নাম্বার, বানান 5 নাম্বার, ওখানে উপসর্গ বা সমাস থেকে 5 নাম্বার আছে। এটা গত সপ্তাহের কথা। এই গত সপ্তাহে তোমাদের মডেল টেস্ট নিচ্ছিলাম, তারপর তো মডেল টেস্ট অফই করেছে। আমি পুরো টমাটাইজ হয়ে গেছি খাতা দেখা। তাহলে উপসর্গ জানা একজন শিক্ষার্থীর জন্য বড়, এটা কি মানে সৃজনশীলের গুরুত্ব অপরিসীম। এটা আসো, বানায় লেখা যাবে না, এআই মারা যাবে না, বাংলা সাহিত্য এআই ভুল করে ফেলে। আসো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? এখানে একটা ঝামেলা আছে, প্রথম প্রকাশিত কোনটার প্রথম রচিত কোনটা। হ্যাঁ, এটা বুঝতে হবে। যদি বলে প্রথম প্রকাশিত, প্রথম প্রকাশিত, তাহলে অ্যান্সার কোনটা? প্রকাশিত আর রচিত দুটোর মাঝে ঝামেলা আছে। প্রকাশিত আর রচিত, এই যে বাংলা প্রথম পত্র বই খুলে বসে আছি ক্লাসের মধ্যে। হ্যাঁ, একটুখানি তোমাদেরকে আমি দেখাই রবীন্দ্রনাথ ঠাকুরের একদম শুরুতে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে তার ডিরেক্ট তার জীবনী থেকে আমি তোমাদেরকে দেখাই প্রকাশিত, এবং এই যে এই ঝামেলাটা তোমাদের একটু ক্লিয়ার করতে হবে ভাইয়া। এই হলো অপরিচিতা, 26 পেজ। আমি একটু তোমাদেরকে দেখাই দেই। ওকে, যাদের মনে হয় যে ভাইয়া একদম বই খুলে খুলে পড়াচ্ছেন, দরকার আছে, তাহলে তারা থাকা। ওকে, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের 16 বছর বয়সে ভিখারিণী গল্পটা লেখে। তাহলে প্রথম প্রথম গল্প লিখেছিল কোনটা? ভিখারিণী। ঠিক আছে, আচ্ছা 64 বছর বয়সে কোনটা লিখছে ভাইয়া? সর্বশেষ মুসলমানের গল্প। 95টি লিখছে। এটা অলরেডি পড়ায় ফেলছি, তাই তো? এরপরে আসো ভাইয়া, এইখানে আমি ওগুলো পাচ্ছি না কেন বলো দেখি। না, আমি ওগুলো পাচ্ছি না। আচ্ছা, আসো 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 আসো, এখানে হয়তো নাই। আচ্ছা, প্যারা নাই, এখানে না থাকলেও চলবে। হ্যাঁ, বনফুল হচ্ছে প্রথম প্রকাশিত। বনফুল প্রকাশিত, তাই তো? কিন্তু প্রথম রচিত এবং প্রকাশিত এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি যদি বলি প্রথম প্রকাশিত, এখানে কিন্তু ভুল আসছে, এখানে কিন্তু ভুল আসছে। হ্যাঁ, প্রথম প্রকাশিত এবং প্রথম রচিত এই দুটোর মাঝে ঝামেলা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত এবং প্রথম রচিত এই দুটো নিয়ে ঝামেলা করা যাবে না। বনফুল মানে প্রথম দিলে, তুমি যদি জাস্ট প্রথমটুকু দেখো প্রথম কাব্যগ্রন্থ, তাহলে তুমি কনফিউজ হয়ে যাবে ভাইয়া বনফুল নাকি কবি কাহিনী। ভাই আসতেছি, আমি একটু লাগবে। ওকে ওকে ওকে, ঠিক আছে, তোমাদেরকে আমি একটা বাগধারা শিখাবো, বিখ্যাত বাগধারা। ওকে, একটুখানি শোনো, একটু বিখ্যাত বাগধারা। সেটা হচ্ছে, এইটার মানে কি এটা একটু সবাই কমেন্ট বক্সে লিখবে, বিশেষ করে যারা সামনে ভার্সিটিতে পড়বা তারা একটু এই বাগধারাটার উত্তর দিবা। সেটা হচ্ছে গড্ডলিকা প্রবাহ। এই বাগধারাটা পারলে তোমরা অ্যাডমিশন টেস্টে চান্স পাবা। ওকে, এই বাগধারাটার উত্তর কি, এটার মানে কি? অথবা ঢাবিতে এই বাগধারাটা দুইবার আসছে, দুইবার দুই ভাবে আসছে। একবার প্রশ্ন আসলো গড্ডলিকা প্রবাহ মানে কি? স্রোতে গা ভাসানো। তার মানে কি ভাইয়া? স্রোতে গা ভাসানো। ওকে, স্রোতে গা ভাসানো। দ্বিতীয়বার প্রশ্ন আসছে এই গড্ডল শব্দের অর্থ কি? আজকের এই ক্লাসে আমার সাথে না হলেও 4 থেকে 500 গড্ডল আছে। ডোন্ট মাইন্ড প্লিজ। মেসিকে গড বললে খুব খুশি হয়। গড মানে ছাগল না, গড মানে গ্রেটেস্ট অফ অল টাইম, কিন্তু ছাগলের একটা লোগো দিয়ে দেয়। মজার ব্যাপার হলো এই গড্ডল মানে হলো ভেড়া। একজন জাস্ট লিখছে বনফুল, ধুমায়া হুমড়ি খেয়ে পড়ছে, সবাই বনফুল লিখতেছে।
আমি বললাম না, সতর্কতা দিলাম না, প্রকাশিত আছে, প্রকাশিত আছে। প্রকাশিত বললে হবে কবি কাহিনী, কারণ প্রথম প্রকাশ করছে কবি কাহিনী। কিন্তু যদি বলে প্রথম রচিত, প্রথম রচিত, যদি রচিত দেয় তাহলে হবে বনফুল। বুঝেছো বোকারা? প্রথম রচিত কোনটা? বনফুল। প্রথম প্রকাশিত কোনটা? কবি কাহিনী। নেক্সট নেক্সট, এরপরে আসো। বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য ছিল মেঘনাদ বধ মহাকাব্য। এটা কত সালে প্রকাশিত হয়? মেঘনাদ বধ মহাকাব্য, এখান থেকে আমি 3টা প্রশ্ন করব, ওকে? কত সালে প্রকাশিত হয় তোমরা একটু বলো সবাই। মেঘনাদ বধ মহাকাব্য কত সালে প্রকাশিত হয়? বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ মহাকাব্য কত সালে প্রকাশিত হয়? এভরিওয়ান, মেঘনাদ বধ মহাকাব্য মানে একটা এসে কয় ভাই শাকিরের জামাই কই, শাকিরের জামাই দিয়ে তুমি কি করতা? শাকিরের বাচ্চা আছে কত বড় দেখছো? হ্যাঁ, স্টেডিয়ামে গিয়ে চুম্মা খাইতেছে, ওটা তার বাচ্চা ছিল, ছেলে। অতএব ওই অত চিন্তা করার দরকার নাই তোমার। শাকিরের জামাই আছে, খুব ভালো আছে, ওরা হ্যাপি ফ্যামিলি। মানে আইসে একটা শাকিরের জামাইয়ের খবর নিতে। 1863 সাল, তাই না? 1861 সাল, 1859 সাল, মাই গড। এখনো নেট প্রবলেম হচ্ছে রে। 1861 যারা যারা দিয়েছো তোমাদেরকে ধন্যবাদ। আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব। প্রশ্ন নাম্বার 1, এইটার কতটি স্বর্গ ছিল? কতটি স্বর্গ ছিল? এবং কতটি স্বর্গ? হ্যাঁ, নাম্বার 1 প্রশ্ন কি ভাইয়া? কতটি স্বর্গ ছিল? স্বর্গ মানে বুঝছো তো, মানে অধ্যায়। এবং এবং বিভীষণের প্রতি মেঘনাদ কত নাম্বার স্বর্গ? কতটি স্বর্গ ছিল? হ্যাঁ, কতটি ছিল? মেঘনাদ বধ মহাকাব্যের মোট কতটি স্বর্গ ছিল? এবং বিভীষণের প্রতি মেঘনাদ কত নাম্বার স্বর্গ? এটা দেখে কারা কারা পারো। এরা থেকে প্রশ্ন হবে। এটা হচ্ছে 1, এটা হলো 2। এই দুটোর উত্তর দাও। মেঘনাদ বধ মহাকাব্য, মেঘনাদ বধ মহাকাব্য থেকে আরো কিছু প্রশ্ন হবে। বাংলা ভাষায় প্রথম কোন একটা ছন্দকে ইন্ট্রোডিউস করে দিয়েছে কে? আমাদের এই ভদ্রলোক। কে? মাইকেল মধুসূদন দত্ত, যার নাম হচ্ছে অমিত্রা অক্ষর ছন্দ। নাম কি ভাইয়া? অমিত্রা অক্ষর ছন্দ। এবার তোমাদের কাছে আমার জানতে চাওয়া হলো মোট কতটি স্বর্গ ছিল এবং কত নাম্বার স্বর্গ থেকে এই বিভীষণের প্রতি মেঘনাদ নেওয়া হয়েছে। মোট স্বর্গ কতটি ছিল এবং কত নাম্বার থেকে এটা নেওয়া হয়েছে? সম্পূরক প্রশ্ন, বাপ, এই সম্পূরক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, আদ্রিতা দত্ত, আদ্রিতা দত্ত বলেছে ভাইয়া 9টি ছিল, সেই 9টি থেকে ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে, যার নাম ছিল বধ। সেই বধ থেকে নেওয়া হয়েছে। তন্নি বলেছে ভাইয়া 9টি। 1861 বলেছে জান্নাতুল নাইম। তুমি নামের শেষে কি লিখেছো রে বোকা? মোহনা মিষ্ট বলছে 9টি স্বর্গ, 9টি স্বর্গ, 6 নাম্বারটা নেওয়া হয়েছে। ঠিক আছে, পিডিএফ অ্যান্সার গুলো কারেক্ট করে দিয়ে, নাইলে ভুল পড়ে ফেলবো। হ্যাঁ অবশ্যই, আমি পিডিএফ এখন দেবো না। তোমাদের কোন পিডিএফ দেবো জানো? তোমাদেরকে একটা সাদা পিডিএফ দেবো যেন তোমরা প্রিন্ট করে নিয়ে ফেলতে পারো। 3টা পেজ দেবো। হ্যাঁ, আমি 4 থেকে 5 পেজের ভিতর সবগুলো এমসিকিউ কে নিয়ে আসবো। মানে তোমাদের দেবো লেকচার শিট আকারে, তোমাদেরকে এমনটা দেবো না। ঠিক আছে, মানে স্লাইড দিলে এতগুলো পেজ প্রিন্ট করবা কেমনে, ওইটা ভালো হয় না। আমি ওয়েবসাইটে লেকচার শিট দিয়ে দেবো, কারা কারা পাবা যারা এটা শেয়ার দিচ্ছ। এরপরে আসো, মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? মজার বিষয় কি জানো? সে কতগুলো ভাষা জানতো জানো? মাইকেল মধুসূদন দত্ত 13 থেকে 14টা ভাষা জানতো। ভাই রে ভাই, প্রচুর মেধাবী ছিল, প্রচুর পড়াশোনা করছেন। তাহলে কত সালে, কত সালে খ্রিস্টান ধর্মে? ভাই এটা ইনফরমেটিভ কিছু না, জাস্ট জেনে রাখো 1843 খ্রিস্টাব্দে, তাই হবে। আচ্ছা, বাংলা সাহিত্যে সনেট কবিতার বা সনেট বা চতুর্দশপদী কবিতা, তাই না? এই চতুর্দশপদী কবিতার প্রবর্তক কে ছিলেন? এটা একটা নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন হলো, আমাদের টেক্সট বুকে আরেকজন চতুর্দশপদী কবিতার কবি আছেন, সেই কবির নামটাও তোমরা একটু বলবা। হ্যাঁ, এটা আগে বলো, আগে এটা বলো। মানে এখানে যার নাম বলবা সে হচ্ছে প্রবর্তক, কিন্তু উনি ছাড়াও আরো অনেকেই লিখছে, যার ভিতর একজন ছিল যার একটা বিখ্যাত কবিতা তোমাদের টেক্সট বুকে আছে। তার নাম হলো
নাম বলবো না, তার উপাধি বলি, তাকে বলা হয় মুসলিম রেনেসার কবি। মুসলিম রেনেসার কবি, মুসলিম রেনেসার কবি বলা হয়। রেনেসার উপরে চন্দ্রবিন্দু হবে, মুসলিম রেনেসার কবি বলা হয়। এখানে কিন্তু মুসলিম রেনেসার কবি নাই, এখানে আছে কোনটা ভাইয়া? মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। এরপরে আসো, নিচের কোনটি মধুসূদন দত্তের রচিত একটি আচ্ছা তোমাদেরকে একটা দাওয়াত দিয়ে রাখি, দাওয়াতটা হচ্ছে আগামী 29 তারিখ, 29 তারিখ 29 তারিখ সন্ধ্যা 7টা 30 মিনিট, 7টা 30 মিনিট 3 ঘন্টার একটা অনুষ্ঠান হবে। অনুষ্ঠান না, 3 ঘন্টার একটা বাংলা মুভি হবে, একটা ক্লাস হবে 29শে জুন আমাদের এই ফেসবুক পেজেই হবে। তোমরা আমাদের ফেসবুক পেজে আগামী 29 তারিখে এই ক্লাসটা কেউ মিস দিবে না। হ্যাঁ, মাঝে যদি একটা ক্লাস কেউ মিস দেও পাকনামি করে, ওই ক্লাসটা 29 তারিখে সন্ধ্যা 7টা 30 কেউ মিস দিও না। ওই ক্লাসে তোমাদের আমরা পুরো মানে সবগুলো টপিকে রিভিশন করাবো। আজকে তো শুধু নির্দিষ্ট টপিক পড়াচ্ছি, এটাই তো। তাহলে আগেরটা হয়তো কি মাইকেল মধুসূদন দত্ত, তাই তো, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এখানে কি হবে? তার ভাই, তার প্রহসন আছে দুইটা, একটা নাম হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, আর একটা একেই কি বলে সভ্যতা। এই একেই বলে সভ্যতা, ইয়েস, এটাই সভ্যতা। দেখো, আচ্ছা এই উভয়টি হবে। এরপরে আসো ভাইয়া, সেটা হলো মাইকেল মধুসূদন দত্তের প্রথম বাংলা নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্তের প্রথম বাংলা নাটক কোনটি? তিনি 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 শর্মিষ্ঠাও লিখেছেন, তিনি কিন্তু পদ্মাবতীও লিখছিলেন। কিন্তু আসল পদ্মাবতী কে লিখছিল জানো? আসল পদ্মাবতী লিখেছিল হচ্ছে আলাউল। আলাউল বলেছিল, কি বলেছিল জানো, মনে আছে? আজকে আলাউলকে নিয়ে যখন পড়াবো তখন শিখাবো, ওকে? শর্মিষ্ঠাটা মনে রাখবা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম কিছু জিনিস একটু শিখায়। আচ্ছা আসো, প্রথম জিনিসগুলো কি কি ভাইয়া? বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, প্রথম সার্থক উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস কে লিখছে? 3টা প্রশ্ন দিব, এই 3টা যদি পারো তাহলে কমন পাবা। সেকেন্ড হচ্ছে প্রথম সার্থক নাটক, মানে আধুনিক যুগে, আধুনিক যুগে অবশ্যই। নাম্বার 3 প্রথম ছোট গল্প, সার্থক, এগুলো সব হচ্ছে সার্থক। প্রথম সার্থক ছোট গল্প, প্রথম সার্থক নাটক এবং প্রথম সার্থক উপন্যাস। একটু ক্লিয়ার করে দেই, তোমরা যারা পারো লেখো, আমি একটু ক্লিয়ার করে তারপরে নেক্সট প্রশ্নে যাব। ভাই, বাংলা সাহিত্যে যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের নাম কি, শুধু উপন্যাস, কোনো সার্থক টার্থক বলে নাই, তাইলে অ্যান্সার হবে আলালের ঘরের দুলাল। একটা ধনী মানুষের বাচ্চা, সে হচ্ছে অনেক বেশি মানে বিগড়ে যাওয়া একটা ছেলে, যার কাহিনী নিয়ে লেখা আলালের ঘরের দুলাল, যেটা লিখেছেন প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল হচ্ছে প্রথম উপন্যাস। কিন্তু প্রথম সার্থক যদি বলে প্রথম সার্থক উপন্যাস, তাহলে হবে কি জানো? বঙ্কিমচন্দ্র। তাহলে কি হবে ভাইয়া? বেকাচাঁদ মুখোপাধ্যায়, তাই না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, বেকাচাঁদ চ্যাটার্জি মানে বঙ্কিমচন্দ্র, বঙ্কিম মানেই তো বেকা। সেটার নাম কি? দুর্গেশ নন্দিনী। এইটা থেকে প্রশ্ন পাবা, কোনো না কোনো একটা বোর্ডে পাবা। বঙ্কিমকে নিয়ে প্রশ্ন হলে এটা হয়, তাকে বলা হয় সাহিত্য সম্রাট। আমি এটা লিখে দিচ্ছি, আমি সুন্দর করে লিখে দেওয়া উচিত, উনাকে নিয়ে পড়াবো তখন লিখে দেবো, কারণ এইটা প্রত্যেক বছর বোর্ডে আসে যে কোন লেখকের উপাধি হলো সাহিত্য সম্রাট। এটা আমি 3 স্টার দিব। কোন লেখকের উপাধি হলো সাহিত্য সম্রাট? বঙ্কিমচন্দ্রের। তিনি একজন ডিসি ছিলেন, ডিস্ট্রিক্ট কালেক্টরেট ছিলেন আমাদের কুষ্টিয়া খুলনা অঞ্চলের। তিনি একজন বিসিএস ক্যাডার ছিলেন, একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার নাম কি ভাইয়া? সাহিত্য সম্রাট বলা হয় তাকে, বেকাচাঁদ মুখোপাধ্যায়, তাই তো? সাহিত্য সম্রাট। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। প্রথম সার্থক ঔপন্যাসিক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম সার্থক নাটক কোনটি ভাইয়া? এইটা, এই যে মাত্র যেটা পড়ালাম তোমাকে, শর্মিষ্ঠা। প্রথম সার্থক নাট্যকার কে? মানে আধুনিক যুগে, আধুনিক যুগে। মধ্যযুগে কিন্তু ছিল আলাউল, ছিল আলাউল কিন্তু পদ্মাবতী লিখছে কাব্যগ্রন্থ, তাই না? ওটা কিন্তু নাটক না, কিন্তু নাটক লিখছে কে? নাটক। প্রথম সার্থক নাটক হতে হবে, নাটক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। একইভাবে এর সাথে আরেকটা যুক্ত হবে, প্রথম মহাকাব্য, প্রথম মহাকাব্য কি মাইকেল মধুসূদনই লিখছে, সেটার নাম যেন কি?
মেঘনাদ বধ মহাকাব্য, এবং প্রথম ছোট গল্প হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আসো ভাইয়া, মধ্যযুগের বিখ্যাত কবি আলাউল কোন রাজসভার কবি ছিল? এইটা তোমরা সবাই পারবা। এর সাথে আরো একটা সম্পূরক প্রশ্ন দিয়ে দেই। সম্পূরক প্রশ্নটা হলো, তাকে কে নিয়ে যান? তাকে কে নিয়ে যান? হ্যাঁ, মানে কার সহযোগিতায় সে একজন রাজসভার কবি হয়ে যায়, এবং কে তাকে পৃষ্ঠপোষকতা করে পদ্মাবতী কাব্যগ্রন্থটি লিখতে? আমি জানতে চাচ্ছি কি, একটু মনোযোগ দিয়ে শুনবা, কে তাকে সহযোগিতা করে? হ্যাঁ, কে তাকে সহযোগিতা করে কি লিখতে? পদ্মাবতী লিখতে কে তাকে সহযোগিতা করে? তার নাম কি? তার নাম হচ্ছে মাগন ঠাকুর। হ্যাঁ, মাগন ঠাকুর। আলাউল সম্পর্কে আমি জাস্ট এক লাইনে বলবো, আলাউল ছিল আমাদের ফরিদগঞ্জের ছেলে। তার বাবার সাথে সে গিয়েছিল চট্টগ্রামে। চট্টগ্রামে যাওয়ার পথে জাহাজ থেকে পর্তুগিজ জলদস্যুরা তার বাবাকে হত্যা করে ফেলে, এবং সে পালিয়ে চলে যায় আরাকানে। আরাকানে যাওয়ার পরে সে সৈনিক হিসেবে, সাধারণ যোদ্ধা হিসেবে তার জীবন শুরু করে। কিন্তু তার ভিতরে তার প্রতিভা দেখে খুশি হয়ে যান বিখ্যাত আম, রাজ পারিষদ, তার নাম একজন মন্ত্রী, তার নাম হচ্ছে মাগন ঠাকুর। এই মাগন ঠাকুর দেখলো যে এই ছেলের তো হেভি প্রতিভা, এই ছেলের দিয়ে তো কাজ করানো যাবে, এ তো ভালো সাহিত্য রচনা করতে পারবে। তখন বলবে, আসো তোমার আমি সহযোগিতা করব, তুমি লেখো যেমন তুমি যেমনটা পছন্দ করো। তখন সে কি রচনা করলো? লিখলো পদ্মাবতী। সেখানে বলেছে যে তাম্বুলে অধর হইল লাল, মানে না, অধরে সোয় তাম্বুল হইল লাল, মানে তোমার ঠোঁট এত লাল যে স্বয়ং পানও যেন তোমার ঠোঁটের স্পর্শে কি হয়ে গেছে? অধরের স্পর্শে তাম্বুল হয়ে গেছে লাল। তাহলে এটা হবে আরাকান রাজসভা। কোনটা হবে ভাইয়া? আরাকান রাজসভা, আরাকান রাজসভা। এরপরে আসো, আলাউলের শ্রেষ্ঠ অনুবাদ কাব্য পদ্মাবতী কোন কবির রচনার অনুবাদ? পদ্মাবতী, পদ্মাবতী লিখেছেন কে? মালিক মোহাম্মদ জায়সী, তাই তো? এটা হচ্ছে অনুবাদ করেছেন। কবি আলাউল কোন শতকের কবি ছিলেন? তিনি কোন শতকের আবার হবে? অবশ্যই 17 শতক হবে, কারণ তিনি জন্মগ্রহণ করেছে কবে বলতো? 1600। এখানে কি, এখানে কিন্তু নির্ধারিতটা দেওয়া নাই, এখানে কিন্তু এক্সাক্টটা দেওয়া নাই, তাই তো? হ্যাঁ, এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্ন হবে। এইচএসসি পরীক্ষায় পুরো বাংলাদেশের সকল বোর্ড মিলে একটা প্রশ্ন হবে, আলাউলের শেষ জীবনের বিখ্যাত, আচ্ছা আচ্ছা, ওই আগেরটা বলা হয়নি তাই না? 1608 হবে না? 1608 হবে না 1607 হবে? কবে হবে বলো তো? আনুমানিক, ওটা কিন্তু আনুমানিক। তুমি মনে রাখবা, এই 1600 থেকে 1699, হ্যাঁ, এটাকে বলা হবে কি তোমার 1700 শতক। 1601 থেকে 17, 1601 থেকে 17, এটার নাম হচ্ছে কি 17 শতক, তাই তো? এরপরে আসো, আলাউলের শেষ জীবনের বিখ্যাত অনুবাদ কর্ম কোনটি? শেষ জীবনের বিখ্যাত অনুবাদ কর্ম হচ্ছে তোহফা। এবার আমি একটা প্রশ্ন করব তোমাদের। হ্যাঁ, সঙ্গীত বিষয়ক কাব্যগ্রন্থের নাম কি? আলাউলের সঙ্গীত বিষয়ক, এইটা আমি এখানে লিখে দেই, ওকে? তোমরা একটু আমাকে জাস্ট নামটা লিখে দিবা। ভাই এটা প্রশ্ন আসবে রে ভাই, এইটা প্রশ্ন আসবে, এই জন্য নোমান ভাইয়া দিচ্ছে, নোমান ভাইয়া হুদাই দিচ্ছে না, এটা এটা পরীক্ষা আসবে। সঙ্গীত বিষয়ক কাব্যগ্রন্থের নাম কি? আলাউলের সঙ্গীত বিষয়ক কাব্যগ্রন্থের নাম কি বলো? সঙ্গীত বিষয়ক কাব্যগ্রন্থের নাম কি আলাউলের? রাগতালনামা। হ্যাঁ ভাইয়া, একটা কবির সম্পর্ক শেষ করে পরে আরেকটা কবির জীবনী শুরু করলে ভালো হয়। ওকে ওকে ওকে, আমি সেভাবেই পড়াচ্ছি, ওকে? এই যে উনারটা শুরু হয়েছে বলে আমি একটার ভিতরে আরেকটা ঢুকবো না। রাগ তাল নামা, রাগ তাল নামা, ঠিক আছে? হ্যাঁ, অমাত্য মাগন ঠাকুর, হ্যাঁ, যারা যারা আমার মাগন ঠাকুর দিয়েছো, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আলাউলকে হিন্দি কোন কাব্য থেকে পদ্মাবতী অনুবাদের অনুরোধ করেছিলেন? কে হবে? কে হবে? গেস করো দেখি। অবশ্যই অবশ্যই আমাদের দ্য গ্রেট মাগন ঠাকুরই হবে। আলাউলের জন্মস্থান বর্তমান বাংলাদেশের কোন জেলায় ধারণা করা হয়? মানে আমরা তো এক্সাক্টটা জানি না, তবে আমরা ধারণা করতে পারি আর কি, যে উনি সম্ভবত ওই জেলায় জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? আমরা ধারণা করতে পারি।
আচ্ছা, এরপরে আসো ভাইয়া, এরপরে আসো ফরিদপুরের ফতেহাবাদ, তারপরে আসো জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? আমি খুব ঝটপট শেষ করে দেই, ওকে? কারণ ব্যাখ্যা করে পড়াতে গেলে তোমরা অনেকে বিরক্ত হও। শোনো, জীবনানন্দ দাশের দুটো নাম ছিল, মানে তাকে বিভিন্নজন বিভিন্ন নামে ডাকতো। যেমন তাকে নির্জনতম কবি বলেছিলেন বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা নাম দিছিল। দেখি তোমরা সেটা পারো কিনা। নির্জনতম কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে? চিত্ররূপময় কবি, তাই না? এরকম বলেছিল, চিত্ররূপময় কবি বলেছিল। আচ্ছা, তার জীবনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সেটা হলো ঝরা পালক। এইটা হচ্ছে ঝটপট মুখস্থ জিনিস, ব্যাখ্যার কিছু নাই। জীবনানন্দ দাশ প্রধানত কোন পেশার সাথে যুক্ত ছিলেন? এখানে তোমরা পারবা, এইটা লেখো। এর পাশাপাশি আরেকটা সম্পূরক প্রশ্ন দেই, যে উনার মাও একজন কবি ছিল, উনার মায়ের নাম কি? এটা তোমরা কমেন্ট বক্সে লেখো। উনার মায়ের নাম কি? কমেন্ট বক্সে লেখো। জীবনানন্দ দাশের মায়ের নাম কি? কমেন্ট বক্সে লেখো। হ্যাঁ, বুদ্ধদেব বসু তো হয়েছে, উনাকে নির্জনতম কবি বলেছিলেন বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে, কিন্তু উনাকে চিত্ররূপময় কবি বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও বুঝতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসলে এটাও আসবে। এই যে আমি তোমার বাংলা প্রথম পত্র বইটা খুলে বসে আছি এখানে, এই প্রশ্নগুলো আমি নিজে বানাইছি, আমি দেখছি যে কোন প্রশ্নগুলো আসে। আমি সব প্রশ্ন তো দেওয়া যাবে না বাবা, তাহলে এমসিকিউ হয়ে যাবে 300, তোমরা আর পড়বে না। বলবা 7টা বা 8টা এমসিকিউ কমন পাওয়ার জন্য 300টা পড়বো? নো, এই জন্য তোমরা আমি কমায় দিছি, বুঝছো না বোকা? হুম, বাট আমার তো বাদ দিয়ে যাওয়া যাবে না, বাদ দিয়ে গেলে তো পরে কমন পড়বে না। আমি জানি কোনটা কমন পড়বে। হুম, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলছেন চিত্ররূপময় কবি, তাই তো? এই কুসুম কুমারী দৃশ না বাবা, কুসুম কুমারী দাস হবে। কুসুম কুমারী দাস, এই যে কু, এই যে সু, এই যে ম, কুসুম, এই যে কু, এই যে মা, এই যে র, কুমারী দাস, তাই তো? কুসুম কুমারী, এই তালব্য শ, তালব্য শ। আচ্ছা, কুসুম কুমারী দাস। তাহলে যদি প্রশ্ন হয় তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার কবি এবং কবির মা, কবির মা একজন কবি ছিলেন, কি হবে? কুসুম কুমারী দাস অধ্যাপনা করেছেন, তাই তো? রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কত সালে তার মৃত্যুর পর প্রকাশিত হয়? কত সালে প্রকাশিত হয় ভাই? 1957 সালে প্রকাশিত হয়। এরপরে জীবনানন্দ দাশ হচ্ছে ট্রাম দুর্ঘটনায় মারা যায়, তাই তো? ট্রাম দুর্ঘটনায় আহত হয়, পরবর্তীতে তিনি 22শে অক্টোবর 1954 সালে মারা যায়। 22শে অক্টোবর আহত হয়ে মারা যান। প্রথমে আহত হন, পরে মারা যান, হসপিটালে ছিলেন উনি, তারপরে মারা যায়। বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য জীবনানন্দ দাশ কোন পুরস্কার লাভ করেন? উনি বনলতা সেন এই কাব্যগ্রহ, বনলতা সেন মুভি বানাইছে বাবা, বাট আসল জীবনানন্দ দাশকে কি আর চিত্রায়িত করতে পারবে? আসসালামু আলাইকুম স্যার, আমার জানা মতে আপনি, এই কেউ কাউকে কোনো প্রকার ব্যক্তিগত আক্রমণ করবা না। তুমি বলেছো ভাইয়া, আমি, আমার আসলে এটা ভুল, ভুল স্বীকার করতে হবে, হ্যাঁ? এই যে আমি জার্সি পরে আছি, এইটা আসলে ঠিক না। এইটা আমার আসলে ভুলই হয়েছে। এটা আমার ভুল, আমার এটা উচিত না, আমার জায়গা থেকে আসলে এই জিনিসটা যায় না, এটা আমি আবেগে করে ফেলেছি। বাট এটা আমার ভুল হয়েছে, হ্যাঁ? এটা আসলে আমার উচিত হয়নি, এজন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আসলে আমার জায়গা থেকে আমরা যারা সোসাইটিকে রিপ্রেজেন্ট করি, আমাদের উচিত না এরকম কোনো কাজ করা, বিজাতীয় কোনো সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করা। বাট আবেগের বশবর্তী হয়ে এটা করে ফেলেছি, আমি চেষ্টা করব নেক্সট থেকে এটাকে অ্যাভয়েড করতে। ঠিক আছে আপু, তোমাকে ধন্যবাদ বলার জন্য। আর তোমার কমেন্টে যারা কমেন্ট করতেছে, রিপ্লাই দিচ্ছে, তাদের কাছে আমি সরি, এমনটা করিও না, ওকে? আসো, আমাদের কোনো বিজাতীয় সংস্কৃতিকে প্রমোট করা আসলে উচিত না, তারপরে আমরা মাঝে মাঝে করে ফেলি, এটা অ্যাভয়েড করা ভালো। দেখো, বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য সে কোন পুরস্কার পেয়েছেন? অল ইন্ডিয়া পেন পুরস্কার। এইটা পরীক্ষায় খুব একটা আসার মতো না, বাট বনলতা সেনটা জানাটা দরকার। বনলতা সেন থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? যদি প্রশ্ন হয় নিচের কোনটি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ, কোনটা হবে? বনলতা সেন হবে। আসো, বাংলা সাহিত্যে পল্লী কবি আচ্ছা, পল্লী কবি উপাধিতে ভূষিত কে? যে বলেই ফেলছি অলরেডি, জসিমউদ্দিন, তাই তো?
1903 সাল থেকে 1976 সাল পর্যন্ত। আসো ভাইয়া, এরপরে যে প্রশ্নটা করব, জসীমউদ্দিনের বিখ্যাত বিখ্যাত কবিতা আছে। আমি তোমাদেরকে মনে হয় অনলি ফেব্রুয়ারি 1969 পড়াইছি। তাছাড়া তার আসাদের শার্ট বিখ্যাত কবিতা, এগুলো থেকে প্রশ্ন হয়। জসীমউদ্দিনের বিখ্যাত কাহিনী কাব্য যে নকশিকাঁথার মাঠ, ভাই এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। নকশিকাঁথার মাঠ থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, নকশিকাঁথার মাঠ এটা কত সালে প্রকাশিত হয়? এটা রাইট অ্যান্সার হচ্ছে 1929 সাল। আমি না সবগুলো এমসিকিউতে সময় দিব না, আমি একটু টেনে যাই, দ্রুত যাই। ওকে, 1929 সাল নকশিকাঁথার মাঠ। তারপরে ছাত্র অবস্থায় রচিত কোন কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় সিলেবাসের অন্তর্ভুক্ত হয়? মনে রাখবা ভাই, কবর হচ্ছে সেই বিখ্যাত কবিতা। সে নিজে নিজে হচ্ছে মাত্র কলেজে পড়ে, তখন তার নিজের লেখা এই কবিতাটি কি করেছে, সে হচ্ছে ম্যাট্রিক পরীক্ষায় মানে ক্লাস 10 এই দাখিল পরীক্ষার অন্তর্ভুক্ত হয়ে গেছে, 9-10 এর বইয়ে ঢুকে গেছে। কোনটা? কবর কবিতার। কবর একটা বিখ্যাত কবিতা। তাহলে কবর নিয়ে 3-4 ধরনের প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে যে কোন কবিতাটি জসীমউদ্দিনকে অনেক বিখ্যাত করেছিল বা ছাত্র অবস্থায় পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয়, কি হবে? এটা কবর কবিতা হবে। তারপরে যদি আমরা প্রশ্নটা দেখি ভাইয়া, নিচের কোনটি জসীমউদ্দিনের রচিত একমাত্র উপন্যাস? তার একটি মাত্র উপন্যাস আছে জসীমউদ্দিনের, যেটা হলো বোবা কাহিনী। বোবা কাহিনী হচ্ছে জসীমউদ্দিনের একটি উপন্যাস। শোনো, একটা কথা বলি, শেষ মুহূর্তে এসে অনেকে ধরে রাখতে পারবে না, অনেকেই ধরে রাখতে পারবে না। এই পৃথিবীটা পরিশ্রমীদের জন্য, যাদের ডেডিকেশন আছে, যারা ধরে রাখতে পারে, অনলি তাদের জন্য। অনেক শিক্ষার্থী জয়েন করছিল 1400 জন, এখন আছে 950 জন। তোমার কি মনে হয় সবাই যদি সমান ডেডিকেশন হইতো, সবাই যদি ক্লাসের শেষ পর্যন্ত থাকতে পারতো, তাহলে তো সবাই এ প্লাস পাইতো। এই বছর কিন্তু পরীক্ষা একটু ঘাটতারামি হবে, প্রশ্ন একটু হার্ড হবে। এটা তোমরা মাইন্ড করো আর যাই করো, কথাটা একটু বোঝার চেষ্টা করো। একটুখানি ব্যতিক্রম প্রশ্ন হবে, এটা তোমার মেনে নিতে হবে। কেন ব্যতিক্রম হবে ভাই? অন্যান্য বছর একটা বোর্ড থাকতো, হ্যাঁ, যারা নিজেদের প্রশ্ন নিজেরাই নির্বাচন করতো। এই বছর কিন্তু 8 বোর্ড 10 বোর্ড একত্রিত হয়ে, অনলি মাদ্রাসা বোর্ড ছাড়া সবগুলো বোর্ড একত্রিত হয়ে একটা প্রশ্ন প্রণয়ন করবে। অতএব প্রশ্ন যে একটু কঠিন হবে সেটা ধরে রাখো। অতএব যারা এই ক্লাসের মাঝখান থেকে চলে যাচ্ছে তাদের নিয়ে বলার কিছু নাই, বেদের মেয়েটা দেখে রাখবা। জসীমউদ্দিন কত সালে 21শে পদক লাভ করে? ভাই 21শে পদক 1978 সালে লাভ করে। 21শে পদক চালু করছেন কে? জিয়াউর রহমান। আচ্ছা, এটা আসবে না তোমাদের, এটা অ্যাডমিশনে আসবে। বেগম সুফিয়া কামালের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সাঝের মায়া। সাঝের মায়া বেগম সুফিয়া কামালের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। সুফিয়া কামালের জন্ম কোন জেলায়? মনে রাখবা, তার জন্ম একটা আর প্রত্যেক নিবাস একটা। হ্যাঁ, তার জন্ম হয়েছে বরিশাল। প্রত্যেক নিবাস কোনটা এটা আমি তোমাদের থেকে জানবো, তোমরা কমেন্ট বক্সে প্রত্যেক নিবাসটা লেখো। ওকে, সুফিয়া কামালের প্রত্যেক নিবাস কোথায় এটা একটু লেখো। ভাইয়া অনেকদিন পর আপনার ক্লাস করতেছে, ভাইয়া তোমারে থ্যাংক ইউ, তুমি ক্লাস করতেছো, তুমি তোমার বাবা মায়ের গর্বের কারণ। 2026 সালে এসে ভয়ঙ্কর অবস্থা। আমি 2-3 দিন রিটেন খাতা দেখছিলাম, আমি দেখে যা বুঝলাম যে এই শিক্ষার্থীদের জন্য আলাদা জেলখানা বানানো উচিত। পোলাপান পড়েই না, পড়েই না, একদম পড়ে না, খালি রিলস। তোমরা ক্লাস করতেছো, তোমাদের স্যালুট। তোমার আব্বু আম্মু পাশে থাকলে ক্লাস শেষে গিয়ে তাদেরকে সালাম করবা আমার পক্ষ থেকে, যে আপনারা একটা সুসন্তান জন্ম দিচ্ছেন। এই রিলসের যুগে, এই ফোন অ্যাডিকশনের যুগে কানে হেডফোন লাগায় সবাই যখন মুভি আর চ্যাটিং এ ব্যস্ত, আপনার ছেলে মেয়ে তখন ক্লাস দেখতেছে। আপনি এই যুগের সৌভাগ্যবান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে শেষ জামানায় এত খারাপ সময় আসবে যখন ঈমান ধরে রাখা হাতের তালুতে অগ্নিকুণ্ড ধরে রাখার মতো কঠিন হবে। হাতের তালুতে আগুন রাখলে হাত যেরকম হয়ে যায়, ঈমান ধরে রাখা কঠিন। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার সুরে বলতে চাই যে 2026 সালে এসে যখন সকল কিছু এত অ্যাভেলেবেল, সেই সময় এসে যে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে ক্লাস করে তাদের বাবা মায়ের পাস হয়ে সালাম করা দরকার আমাদের, যে আপনারা গর্বিত বাবা মা, সুসন্তান জন্ম দিচ্ছেন। তারা শুধু ক্লাসই করে আর পড়াশোনাই করে। তোমাদের এই দেশের জন্য খুব দরকার, খুব দরকার। আমি শেষে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনো। তার 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 প্রত্যেক নিবাস কোথায়? ভাইয়া অনেক, আচ্ছা ঠিক আছে, তার প্রত্যেক নিবাস কোথায়? হুম, কুমিল্লা। কুমিল্লা, ঠিক আছে, থ্যাংক ইউ, হয়েছে, কুমিল্লা হয়েছে, কুমিল্লা। কুমিল্লা হলো তার প্রত্যেক নিবাস, ঠিক আছে, পেরেছো। ভাই আমি ক্লাসটা শেষ করে দিব, আমি এখন নামাজের ব্রেক দিলে একটু লং হয়ে যাবে, আমি ক্লাসটা খুব দ্রুত ঝটপট শেষ করে দিব। ওকে, সুফিয়া কামালের বিখ্যাত 71-এর ডায়েরি, হ্যাঁ, এই ভিত্তিক গ্রন্থের কি নাম কি? এটা হচ্ছে 71-এর ডায়েরি। মুক্তিযুদ্ধ ভিত্তিক হচ্ছে 71-এর ডায়েরি। আর 71-এর দিনগুলো কাল জাহানারা ইমাম, তাহলে 71-এর দিনগুলো হচ্ছে জাহানারা ইমাম, 71-এর দিনগুলো এটা জাহানারা ইমাম, কিন্তু 71-এর ডায়েরি সুফিয়া কামাল। দুটো গোলায় ফেলবা না,
গোলায় ফেলা যাবে না। এরপরে আসো, সুফিয়া কামাল কোন বিখ্যাত পত্রিকা শিশুতোষ পাতা কচি কাছার মেলার পরিচালক ছিলেন? দৈনিক সংবাদের কোনটার পরিচালক ছিল? কচি কাছার মেলার। এরপরে আসো, সুফিয়া কামালার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? তার নিজের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ আছে যার নাম হচ্ছে স্মৃতির দুয়ার, সেটা তার নিজের জীবনী। হ্যাঁ, নিজের জীবনীর নাম কি? স্মৃতির দুয়ার। এরপরে আসো, সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন? সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন 1999 সালে। তোমরা অনেকে তখন জন্মাও নাই, অনেকে কি কেউই জন্মাও নাই। 1999 সালে সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন। ফররুক আহমদকে, এই যে ফররুক আহমেদ শুরু করলাম, আমি বলছি যে মাইকেল মধুসূদন দত্ত ছাড়াও আরো একজন লেখক আছে, আরো একজন কবি আছে যে সনেট লিখত, তার নাম কি বলতো? ফররুক আহমেদ, তাই তো? আচ্ছা, ইসলামী রেনেসার কবি, অলরেডি তোমাদের এটা পড়াইছি। যারা যারা নামাজ পড়তে চাচ্ছ, সবাইকে নামাজ পড়তে হবে, যেহেতু ওয়াক্ত এশার নামাজের আর কয়েক ঘন্টা থেকে যায়, আমি ক্লাসটা একটু দ্রুত শেষ করে তারপরে নামাজ পড়তাম। তো তোমাদের কেউ জামাত ধরতে চাইলে ক্লাসটা পজ করে রেখে চলে যেতে পারো, নামাজ পড়ে এসে বাকিটা দেখে নিলা, ইউটিউব থেকে দেখে নিও, আমাদের চ্যানেলে থাকবে। ফরুক আহমেদ কোন ভাবধারার কবি ছিলেন? ইসলামী রেনেসার কবি। তারপরে আসো ভাইয়া, ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে তোমার সাত সাগরের মাঝি। তোমরা তার একটা বিখ্যাত কবিতা আছে পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার এই এই কবিতাটা তোমরা দেখবে, আসমান ভরা মেঘে। আচ্ছা, যাই হোক, ফররুক আহমেদের বিখ্যাত শিশুতোষ কাব্যগ্রন্থের নাম কি? শিশুতোষ হচ্ছে তোমার এই সরার আসর, তাই তো? নাকি হাতেম তাই? হাতেম তাই কি তার শিশুতোষ হয়? দেখো, ফররুক আহমেদ কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? তিনি 1965 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। আচ্ছা, আমি যদি তারপরে দেখাই, আমি কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1960 সালে হবে না? তো এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম, আমার এখানে ভুল আসছে, এটা 1960 সাল হবে এবং আগেরটাও ভুল হবে। হ্যাঁ, আগে যেটা দেখালাম, আগের যেটা দেখালাম সেটাও একটুখানি ঝামেলা আছে। আগেরটাও কি হবে তোমার? কয় হবে, পাখির বাসা। হ্যাঁ, পাখির বাসা হবে। ওকে, হুম, ওটা হবে কি? পাখির বাসা হবে। দেখো, আমি তাই তো বলতেছিলাম যে এটা একটু ভুল হয়ে গেছে, এটা সরার আসর হবে না, এটা পাখির বাসা হবে। ওকে, এটা হবে পাখির বাসা। আচ্ছা, এটা 1960 হবে, এটা 1960 হবে। আমি তোমাদেরকে যে পিডিএফটা দিব না, ওখানে সব সলভ করে দিব, আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিব। ওকে, সব সলভ করে দিব, মানে ঠিকটাই দিয়ে দিব, এখানে মাঝে মাঝে ভুল আসে একটু। দেখো, নিচের কোনটি ফররুক আহমেদের রচিত একটি বিখ্যাত নাট্যকাব্য? নাট্যকাব্যটা হলো ভাইয়া নৌফেল ও হাতেম। নৌফেল ও হাতেম কি বিখ্যাত একটি নাট্যকাব্য। এরপর আসো, জন্মগ্রহণ করেন কোন জেলায়? ফররুক আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? বলো। মাঝাইল গ্রামে, গ্রামের নাম কি ভাইয়া? মাঝাইল গ্রাম। তাহলে মাগুরা জেলার, শুধু জেলা আসে না, ফররুক আহমেদকে নিয়ে প্রশ্ন আসলে গ্রামের নাম আসে, আমি গ্রামের নামটা লিখে দিলাম, মাঝাইল। হ্যাঁ, মাগুরা জেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। এরপরে আসো, বাংলা সাহিত্যে কিশোর কবি হিসেবে পরিচিত কে? সুকান্ত ভট্টাচার্য। তাহলে বাংলা সাহিত্যের কিশোর কবি কে? সুকান্ত ভট্টাচার্য। নাম্বার 2 হচ্ছে, সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এখানে একটা কাহিনী আছে, তার তার নিজের রচিত প্রথমটা হচ্ছে ছাড়পত্র, কিন্তু তার জীবিত থাকা অবস্থায় কিন্তু এটা লিখে যাইতে পারে নাই, মানে লিখে গেছে, প্রকাশিত হয় নাই, প্রকাশিত হয়েছে তার মারা যাওয়ার পর। তার জীবিত অবস্থায়, তার জীবিত অবস্থায় সে ফ্যাসিবাদ বিরোধী যে শিল্পী সংঘ ছিল তাদের পক্ষ থেকে একটা বিখ্যাত কি করছে? কাব্যগ্রন্থ সম্পাদনা করছে। তার নাম কি? সেই কাব্যগ্রন্থটির নাম কি আমি একটু জানতে চাই। ফ্যাসিবাদ বিরোধী যে এই শিল্পী সংঘ ছিল তাদের পক্ষ থেকে একটি কাব্যগ্রন্থ সে কি করছে? তোমার সম্পাদনা করছে, সেটার নামটা আমি জানতে চাচ্ছি, দেখি কে কে পারে আমার।
এক্লিপস এক্স। ভাই তুমি, তোমার এটা জানা লাগবে? বলে ভাই জার্সি বললে প্রবলেম কি? কি প্রবলেম? এটা তোমার জানার দরকার আছে? তুমি ক্লাস করতে থাকো বোকা। হ্যাঁ, জাহানারা ইমাম হচ্ছে ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো, আকাল আকাল আকাল, থ্যাংক ইউ। এটা কে কে পারছে? তোমরা আমার আসল স্টুডেন্ট। হ্যাঁ, সানিয়া তালুকদার, থ্যাংক ইউ সানিয়া। তারপরে সঞ্জিদা আক্তার, তারপরে ইয়েস, তোমরা পেরেছো, থ্যাংক ইউ। এটা হচ্ছে আকাল, আমি এটাই দেখতে চাচ্ছিলাম যে কে কি পারে। তাহলে যদি প্রশ্ন হয় যে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত প্রথম কাব্যগ্রন্থ, মানে তার নিজের লেখা প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র, কিন্তু তার সম্পাদিত কাব্যগ্রন্থ, তার জীবিত অবস্থায় একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থ, সে যখন জীবিত ছিল মারা যাওয়ার আগে একমাত্র আকাল প্রকাশ পেয়েছে। নাম কি ভাইয়া? আকাল। এটা কিন্তু তোমাদের একদম টেক্সট বুকে আছে, বইয়ে পড়ে নিবা, জাস্ট নামটা দেখে নিবা। সুকান্ত ভট্টাচার্য কিশোর সভা বিভাগের সম্পাদনা করতে দৈনিক স্বাধীনতা, তাহলে দৈনিক স্বাধীনতা নামক পত্রিকার কিশোর সভা অংশের সম্পাদক ছিলেন। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান? উনি কিন্তু যক্ষা রোগে আক্রান্ত হয়। তাহলে এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন পড়বা। কত বছর বয়সে মারা যান ভাইয়া? 21 বছর বয়সে। আচ্ছা, উনি কোন জেলায় জন্মগ্রহণ করেছিল? এটা কেউ পারবা? উনি কোথায় জন্মগ্রহণ করেছিল সুকান্ত ভট্টাচার্য? যক্ষা রোগটা দেখবা কোথায় কোথায়। তাহলে দুটা জিনিস লিখবা, হ্যাঁ, কমেন্ট বক্সে। একটা হচ্ছে জন্মস্থান আর একটা হচ্ছে পৈতৃক নিবাস। পৈতৃক নিবাস আর জন্মস্থান কিন্তু এক না। জন্মস্থান এক, দুই কি? দুই হলো তার পৈতৃক নিবাস। পৈতৃক নিবাস কোথায় বলো? জন্মস্থান কোথায় এবং পৈতৃক নিবাস কোথায়, এই দুটোই তোমরা আমাকে বলবা। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? বলো। পৈতৃক নিবাস এবং জন্মস্থান। হ্যাঁ, পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জ জেলা। কিন্তু এই কার কার? সুফিয়া কামাল না তো, এ বাবা, সুফিয়া না, সুফিয়া না বাবা, সুকান্ত, সুকান্ত, সুকান্ত ভট্টাচার্য। আমি মনে হয় সুফিয়া বলে ফেলছি, এই সু দেখে সুফিয়া বলে ফেলছি। সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান হচ্ছে কলকাতা, এটা অনেকে জানো না, হ্যাঁ। কিন্তু পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জ। পৈতৃক নিবাস কোথায় ভাইয়া? গোপালগঞ্জ। আচ্ছা, পৈতৃক নিবাস গোপালগঞ্জ, কিন্তু জন্মস্থান কোথায়? ওই জায়গায়। আসো, রানার ও 18 বছর বয়স, বিখ্যাত কবিতাগুলো কার রচনা? সুকান্ত ভট্টাচার্যের রচনা। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস বাংলাদেশের গোপালগঞ্জ। এই 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 ভুল হয়েছে, ফরিদপুর হবে না, গোপালগঞ্জ হবে, গোপালগঞ্জ। এরপরে আসো, শামসুর রহমানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? শামসুর রহমান, নট রহমান, শামসুর রহমান। হ্যাঁ, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। থ্যাংক ইউ, তুমি পেরেছো, তোমার হয়েছে। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় হবে রাইট অ্যান্সার। আচ্ছা, যারা যারা শেয়ার করেছো এই ক্লাসটি, তোমরা প্রত্যেককে এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এটা কমেন্ট করে এটা স্ক্রিনশট তুলে আমাদেরকে মেসেজ করতে হবে ক্লাস শেষে, এখন না, ক্লাস শেষ করার 5-7 মিনিট পর থেকে মেসেজ করা শুরু করবা। ওকে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। আর এখনো যারা শেয়ার করো না, এই ক্লাসটি শেয়ার করে ফেলতে পারো। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। শামসুর রহমান পেশাগত জীবনে প্রধানত কি ছিলেন? পেশাগত জীবনে ছিলেন সাংবাদিক। আগামীকাল সন্ধ্যা 7:30 আবার ক্লাস আছে। আগামীকাল সন্ধ্যা 7:30 আমাদের আরেকটা ক্লাস আছে। ওকে, শামসুর রহমানের বিখ্যাত একটি দেশাত্মবোধক কবিতা কোনটি? একটি দেশাত্মবোধক কবিতা হচ্ছে আসাদের ষাট বা স্বাধীনতা তুমি, উভয়টি। আসাদের ষাট হচ্ছে সবচেয়ে বিখ্যাত। আচ্ছা, এরপরে আসো, উনি হচ্ছে দৈনিক বাংলা পত্রিকায় ছিলেন, তাই তো? দৈনিক বাংলা পত্রিকায় শামসুর রহমানের ছদ্মনাম ছিল মাজলুম আদিব। এটা হচ্ছে স্বাধীনতার সময় উনি এই নামে লিখতেন, মুক্তিযুদ্ধের সময়। এরপরে যদি আসো, শামসুর রহমান কত সালে 21 পদক পান? এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, 1979 সাল, তাই তো? জসিমউদ্দিন পেয়েছে 78, জসিমউদ্দিন পেয়েছে 78, শামসুর রহমান পেয়েছেন 1979 সাল। এরপরে আসো, আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থটি কার রচনা? আবু জাফর আবাইদুল্লাহর রচনা। এবং এই কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এরপর আসো ভাইয়া,
আবু জাফর ওবায়দুল্লাহ পেশাগত জীবনে কি ছিলেন? আবু জাফর ওবায়দুল্লাহ পেশাগত জীবনে অনেক কিছু ছিলেন। হ্যাঁ, উনি হচ্ছে তোমার কি ছিলেন দেখো, উনি সিভিল সার্ভেন্ট ছিলেন, উনি বাংলাদেশের সচিব ছিলেন, বাংলাদেশের মন্ত্রী ছিলেন, তারপরে তোমার হচ্ছে রাষ্ট্রদূত ছিলেন, আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, উনি হচ্ছে নৌ কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, আবার সচিবও ছিলেন, একসাথে অনেক কিছু ছিলেন। এরশাদ সরকার ওনারে মন্ত্রীও বানাইছিল। আবু জাফর ওবায়দুল্লাহর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে কখনো রং কখনো সুর। ভাষা আন্দোলন নিয়ে লেখা তার বিখ্যাত দীর্ঘ কবিতা কোনটি? মাগো ওরা বলে। আচ্ছা, আবু জাফর ওবায়দুল্লাহ কোন পুরস্কারে ভূষিত হন? আবু জাফর ওবায়দুল্লাহ হচ্ছে মন্ত্রী ছিলেন, তিনি হচ্ছে বাংলা একাডেমিও পান এবং 21শে পদকও পান, দুটো পুরস্কারই সে পেয়েছিলেন। আমি যদি বলি তার জন্ম কোন জেলায়? হ্যাঁ, স্বরূপকাঠি। স্বরূপকাঠি নাকি? হুম, কোথায় হবে বলো তো? উনি কি বরিশালের বাবুগঞ্জে জন্মগ্রহণ করেছেন আবু জাফর ওবায়দুল্লাহ? বলো তো আমাকে, আবু জাফর ওবায়দুল্লাহ। তোমরা আমাকে ওনার গ্রামের নামটা বলো তো, আবু জাফর ওবায়দুল্লাহর গ্রামের নাম কি ছিল? গ্রামের নামটা বলবা, ওনার গ্রামের নামটা থেকে প্রশ্ন আসে। গ্রামের নামটা একটু সবাই লিখবা, গ্রামের নাম, জেলার নাম না। হুম, এই যে ক্ষুদ্র কাঠি, আমি বলতেছিলাম স্বরূপ কাঠি। স্বরূপ কাঠি বলার কারণ আছে, কারণ হচ্ছে আমার এক ডিপার্টমেন্টের আমার জহুরুল হক হলের একটা বন্ধু আছে, ওর বাড়ি হচ্ছে বরিশালের স্বরূপ কাঠিতে। এখন এই ক্ষুদ্র কাঠি আর স্বরূপ কাঠি নিয়ে আমার মাথার ভিতরে শুধু ঘুরতেছে, কাঠি তো ঠিক আছে কিন্তু স্বরূপ তো হবে না, স্বরূপ তো আমার বন্ধু আব্দুল্লাহর বাড়ি, তাহলে কোন কাঠি হবে? এটা হলো ক্ষুদ্র কাঠি। তাহলে বরিশালের বাবুগঞ্জের কি হবে? ক্ষুদ্র কাঠি গ্রামে। বহের চর, বহের চরের ক্ষুদ্র কাঠি, তাহলে কোথায় হবে? বাবুগঞ্জের একটা জায়গা আছে যার নাম হচ্ছে বহের চর, ক্ষুদ্র কাঠি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, ক্ষুদ্র কাঠিতে জন্মগ্রহণ করেন। এরপরে আসো, আল মাহমুদের জন্ম কোন জেলায়? আল মাহমুদের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। আল মাহমুদের, ইয়েস, আমরা আল মাহমুদ শুরু করলাম, কিন্তু শ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ কোনটি? সেটা হচ্ছে সোনালী কাবিন। এরপরে যদি দেখি আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? আল মাহমুদ হচ্ছে দৈনিক গণকণ্ঠের সম্পাদক ছিলেন। আল মাহমুদের একটি বিখ্যাত গল্প গ্রন্থ কোনটি? একটি বিখ্যাত গল্প গ্রন্থ হলো তোমার পানকৌড়ির রক্ত। এরপরে যদি আমরা আসি, আল মাহমুদ সরকারি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন, তিনি কি বাংলা একাডেমি ছিলেন নাকি কোনটা হবে বলো তো? অবশ্যই বাংলা একাডেমি না, শিল্পকলা একাডেমি। কিন্তু একজন লেখক ছিলেন যিনি বাংলা একাডেমির পরিচালক ছিলেন, শিল্পকলারও পরিচালক ছিলেন, যার নাম হচ্ছে আবু হেনা মোস্তফা কামাল, যার কবিতা এই বছর উঠায় দিছে, গত বছর পর্যন্ত ছিল, এইচএসসি 25 পর্যন্ত ছিল, যেটার নাম হচ্ছে ছবি কবিতা। এটার লেখক সে হচ্ছে একই সাথে শিল্পকলা এবং বাংলা একাডেমির দুটোরই পরিচালক ছিল আবু হেনা মোস্তফা কামাল। আর আল মাহমুদ অনলি শিল্পকলা। আল মাহমুদ কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান? উনি কিন্তু 2019 সালে মারা গেছে, এই সালটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আল মাহমুদ মারা গেছে কবে? 2019 সালে। উনি বিখ্যাত হয়েছিলেন সোনালী কাবিনের জন্য। কোনটার জন্য ভাইয়া? সোনালী কাবিন। এই সোনালী কাবিন লিখে উনি অনেক বিখ্যাত হয়েছিলেন। এরপর আসো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। এইটা ভাই বঙ্কিমচন্দ্র বেকাচাঁদ মুখোপাধ্যায়, এটা অলরেডি পড়ায় ফেলছি একদম শুরুতে। তাহলে প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। এগুলো আমি জাস্ট ঝটপট যাবো, তুমি শুধু দেখবা, ওকে, নো টেনশন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়, এটা শেষ। এরপরে আসো ভাইয়া, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম হলো বঙ্গ দর্শন। বঙ্গ দর্শন, তোমাদের আর সময় দিব না, এবার আমি দেখাবো। একমাত্র ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ। ভাই এটাকে ঐতিহাসিক বলে কেন জানো? ওনার উপন্যাসগুলো বিভিন্ন ভাবে আছে। সার্থক ঐতিহাসিক কারণ এখানে হচ্ছে রাজসিংহ, এখানে হচ্ছে ভারতের একটা বংশ ছিল, যাদের নাম কি জানো? যাদের নাম হলো রাজপুত। সে রাজপুত জাতিদের বীরত্ব গাথা নিয়ে লেখা। তাহলে রাজসিংহ কি নিয়ে লেখা? রাজপুত জাতিদের যে বীরত্ব সেটা নিয়ে লেখা, তাই রাজসিংহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই যে ম্যাজিস্ট্রেট ছিলেন, এটা অলরেডি তোমাদের পড়ায় ফেলছে, উনি হচ্ছে আমাদের খুলনা এবং যশোরের ডিসি ছিলেন, ডিস্ট্রিক্ট কালেক্টরেট ছিলেন।
প্রথম প্রকাশিত ইংরেজিটা হচ্ছে রাজমোহন ওয়াইফ, এটা ইংরেজি, এগুলো সব বাংলা। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, আনন্দমঠ সবই বাংলায় ছিল। রাজমোহন ওয়াইফটা ইংরেজিতে ছিল। চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। ভাই এই চলিত রীতি কিসের মাধ্যমে করছে? সবুজ পত্রের মাধ্যমে করছে। কিসের মাধ্যমে? সবুজ পত্রের মাধ্যমে। এরপরে আসো, প্রমোদ চৌধুরীর বিখ্যাত ছদ্মনাম কোনটি ভাই? বীরবল। বীরবল। আচ্ছা, এরপর আসো ভাইয়া, প্রমোদ চৌধুরী সম্পাদিত বিখ্যাত একটি পত্রিকা ছিল যার নাম হচ্ছে কি? সবুজ পত্র পত্রিকা। এরপরে আসো, 82 নম্বর, চলিত ভাষায় আন্দোলনকে বেগবান করতে সবুজ পত্র কত সালে প্রকাশিত হয়? সবুজ পত্র প্রকাশিত 1914 সালে। উনি কিন্তু রবীন্দ্রনাথের থেকে 3 বছরের ছোট ছিলেন, জুনিয়র ছিলেন। 1913 সালে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি পেল? তোমার নোবেল পুরস্কার পেল। 14 সালে উনি সবুজ পত্র শুরু করলেন। উনি বিখ্যাত ছিলেন কোনটার জন্য? তেল, নুন, লাকড়ি এটা লেখার জন্য বিখ্যাত একটা প্রবন্ধ ছিল। এরপরে প্রমোদ চৌধুরীর জন্ম কোথায়? প্রমোদ চৌধুরীর জন্ম হচ্ছে পাবনায়, পৈতৃক নিবাস। বাংলা সাহিত্যে অপরাজেয় কথাশিল্পী বলা হয় কাকে? অপরাজেয় কথাশিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটুখানি তোমরা স্টার দিয়ে দিচ্ছি, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, অপরাজেয় কথাশিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্প কোনটি? প্রথম প্রকাশিত গল্পের চেয়েও বেশি ইম্পর্টেন্ট, উনি কোনটার জন্য কুন্তলীন পুরস্কার পেলেন? সেটা হলো মন্দির। এটাই একই জিনিস, মানে এটার জন্য, এটাই ওনার প্রথম প্রকাশিত গল্প, আবার এটার জন্য উনি কি পেয়েছেন? কুন্তলীন পুরস্কার পেয়েছেন। আচ্ছা, এই যে এটা অলরেডি পড়ায় ফেলছি, মন্দির হবে। এরপর আসো, আত্মজীবনীমূলক বড় একটি উপন্যাস আছে যেটার নাম হচ্ছে শ্রীকান্ত। শ্রীকান্ত তার একটি বন্ধু ছিল, সেই বন্ধুর সাথে সে অনেক কিছু করত। শ্রীকান্তের সাথে সে মাছ ধরতে যেত, শ্রীকান্তের সাথে সে আজব আজব জায়গায় যেত। শ্রীকান্ত তাকে একটা সাপুরিয়ার বাসায় নিয়ে যায়, যে সাপুরিয়া হচ্ছে তোমার কি করতো, তাকে সাপ ধরা শিখাতো। তার জীবনের শখ ছিল সে একটু সাপ ধরা শিখবে। সাপ ধরা শিখতে যায়, একটা সাপুরিয়ার বাসায় যায়, যে সাপুরিয়ার সাথে সাপুরিয়ার বউ হচ্ছে বের হয়ে আসে, তাদেরকে সমাজ থেকে এক ঘরে করে দেয়। তার বন্ধুর নাম ছিল হচ্ছে শ্রীকান্ত। আচ্ছা, না 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 না, তার নামই ছিল শ্রীকান্ত। আসো, আমার নামটা মনে আসছে না। আসো, শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল? তার হচ্ছে পথের দাবি। ভাই ভয়ঙ্কর, আমি তোমাদেরকে জোর হাতে রিকোয়েস্ট করব, পথের দাবিটা পড়বা। যদি না পড়তে পারো, এর অডিও বুক আছে, জাস্ট একটু প্রথম পর্বটা দেখবা, কতটা থ্রিলড হয়ে যাবা। কি চমৎকার লেখনী, সব আপডেট চিন্তা চেতনা, মানে রাজনীতি নিয়ে কি কি ঘটে। হ্যাঁ, মানে আমাদের বাঙালিদের যে আন্দোলন সংগ্রাম, সেটার কাহিনী পথের দাবিতে উনি ফুটিয়ে তুলছেন। শরৎচন্দ্র কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি.লিট মানে ডক্টরেট অফ লিটারেচার পান? 1934 সালে। এরপরে যদি আসো, উপমহাদেশের মুসলিম নারী জাগরণের অগ্রদূত হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপরে বেগম রোকেয়ার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের নাম কি? বলো, তোমরা বলো এটা। বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের নামটা আমি তোমাদের থেকে শুনবো। সুলতানাস ড্রিম, পদ্মরাগ, মতিচুর। আচ্ছা, দেখি তোমরা বলো তো, দেখি কোনটা রাইট অ্যান্সার হবে। প্রথম প্রবন্ধ গ্রন্থ, কিন্তু প্রথম প্রবন্ধ গ্রন্থ আমি প্রথম চেয়েছি। প্রথম, প্রথম কোনটা হবে? প্রথম হচ্ছে মতিচুর প্রথম খণ্ড, তাই তো? এটা হচ্ছে প্রথম চেয়েছি, প্রথম। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে কি করেন? মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন 1909 সালে ভাগলপুরে। আচ্ছা, বিখ্যাত কল্পবিজ্ঞান বা ইউটোপিয়ান উপন্যাস কোনটি? ইউটোপিয়ান উপন্যাস হচ্ছে সুলতানাস ড্রিম, যেটা হচ্ছে পরবর্তীতে তোমার অনেক বড় বড় আন্তর্জাতিক পুরস্কারও পায় সে মারা যাওয়ার পরে। বেগম রোকেয়া কোন বিখ্যাত নারী সংগঠন পরিচালনা করেছিলেন? আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, এটা সে প্রতিষ্ঠা করেন।
বেগম রোকেয়ার জন্ম মৃত্যু দিবস কোন তারিখে পালিত হয়? ভাই এটাকে রোকেয়া দিবস বলা হয় 9 ডিসেম্বর। 9 ডিসেম্বরকে রোকেয়া দিবস বলা হয় প্রতি বছর, কারণ উনি জন্মগ্রহণ করেছিলেন 9 ডিসেম্বর, মৃত্যুবরণ করেছেন 9 ডিসেম্বর। মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উনি যুক্ত ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মোতাহার হোসেন চৌধুরীর বিখ্যাত প্রবন্ধ গ্রন্থটির নাম কি? মোতাহার হোসেন চৌধুরীর বিখ্যাত একটি প্রবন্ধ গ্রন্থ ছিল যার নাম হচ্ছে সাংস্কৃতিক কথা, সংস্কৃতি কথা। এরপরে যদি দেখেন মোতাহার হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? মোতাহার হোসেন চৌধুরী একা না, শুধু আবুল ফজল মোতাহার হোসেন চৌধুরীরা সবাই ছিল কি শিক্ষা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। তাহলে মোতাহার হোসেন চৌধুরী, আবুল ফজল এরা সবাই শিক্ষা পত্রিকা এরা হচ্ছে প্রকাশ করতেন। মোতাহার হোসেন চৌধুরী পেশাগত জীবনে কি ছিলেন? তিনি পেশাগত জীবনে ছিলেন একজন অধ্যাপক। এরপর হচ্ছে আমরা যদি দেখি যে বার্ট্রান্ড রাসেলের এই যে গ্রন্থটা, হ্যাঁ, যে কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, এই গ্রন্থের বাংলা অনুবাদের নাম হচ্ছে সুখ। আচ্ছা, এরপরে যদি দেখাই ভাইয়া তোমাদের মোতাহার হোসেন চৌধুরীর জন্ম কোন জেলায়? মোতাহার হোসেন চৌধুরীর জন্ম হচ্ছে কোথায়? তোমার চট্টগ্রাম। আবুল ফজলের জন্ম চট্টগ্রাম। এই যে লেখকরা আছে শিক্ষা পত্রিকার সাথে সম্পর্কিত, এরা সবাই চট্টগ্রামের ছিল। এরপরে আসো, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচয়িতা, হ্যাঁ, ও ভ্রমণ লেখককে? সৈয়দ মুস্তফা আলী। আব্দুর রহমান, তার বড় বড় আঙুলগুলো যেন কলার ছড়ার মতো। কি ভয়ঙ্কর লেখা লিখছেন উনি, হ্যাঁ। তো সেই পাগমানের পাহাড় থেকে বরফ এনে আমার জন্য ফালুদা বানাতো আব্দুর রহমান। সৈয়দ মুস্তফা আলীর প্রথম এবং বিখ্যাত ভ্রমণ কাহিনী কোনটি? প্রথম এবং বিখ্যাত ভ্রমণ কাহিনী হলো দেশে বিদেশে। আচ্ছা, সৈয়দ মুস্তফা আলী আফগানিস্তানের কোন শহরের শিক্ষা প্রতিষ্ঠানে উনি চাকরি করেছেন? সেটা হবে কি কাবুল শহরের কৃষি বিশ্ববিদ্যালয়, সে কৃষি কলেজের শিক্ষক ছিলেন। সৈয়দ মুস্তফা আলীর বিখ্যাত রম্য গ্রন্থ হচ্ছে কোনটি? পঞ্চতন্ত্র এবং ময়ূরকণ্ঠী। এরপর আসো ভাইয়া, তিনি কোন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? তিনি হচ্ছে তোমার, আমি যদি তোমাকে বলি যে উনি বিশ্বভারতীতে উনি শিক্ষার্থী ছিলেন। উনি কিন্তু, সৈয়দ মুস্তফা আলী কিন্তু ইয়েতে বড় হয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে আছে, দাঁড়াও, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আশ্রম ছিল না, এটা তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বটেই, সেই জায়গায়ও কিন্তু উনি থেকেছেন। এবং যদি বলা হয় যে নিচের কোন লেখকের লেখায় রবীন্দ্রনাথের প্রভাব দেখা যায়, সেটা হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। উনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে দ্বারা অনেক বেশি অনুপ্রাণিত ছিলেন। সৈয়দ মুস্তফা আলীর জন্ম কোথায়? সেটা হচ্ছে সিলেট, হ্যাঁ, সিলেটের আসামের করিমগঞ্জ, হ্যাঁ, বর্তমান হচ্ছে সেটা করিমগঞ্জে পড়ে গেছে প্রত্যেক নিবাস। 1909 সালে, এই যে 1909 নম্বর 109 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত বা অফিসিয়াল নাম কি? সেটা হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। সেটার নাম কি ভাইয়া? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এরপরে আসো, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কোনটি? উপন্যাস তো সবগুলোই, এর ভিতরে বিখ্যাত একটি উপন্যাস হলো দিবারাত্রি কাব্য। পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, এগুলো কত সালে প্রকাশিত হয়? এগুলো হচ্ছে 1936 সালে প্রকাশিত হয়। তার শেষ ভাগে কোন রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করেছেন? মার্ক্সবাদ বা কমিউনিস্ট। অধিকাংশ লেখকরাই কমিউনিস্ট ছিলেন। আমরা তখন শরৎচন্দ্র পড়ালাম না, সেও কমিউনিস্ট মতধারারই ছিলেন। এই যে পথের দাবি পড়তে বললাম তোমাদেরকে, আমি পথের দাবি পড়বা। মানিকের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম অতসী মামি, একটা বাঁশির কাহিনী। আহা, আমার মামার সেই বাঁশি। বাঁশি তো জীবনে ঢের শুনেছি, অনেক, কিন্তু মামার মতো এরকম বাঁশি কেউ বাজাতে শুনিনি। অতসী মামি, এইটা লিখে ইউটিউবে সার্চ দিবা, হ্যাঁ, তোমার ফ্যান হয়ে যাবা এই ভদ্রলোকের। এত জোস লিখছে, আমি কান্না করে দিছি রীতিমতে। একদম শেষে যখন ট্রেনের ভিতরে, মামির নাম হচ্ছে অতসী, অতসী হচ্ছে একটা মামির নাম। মামা মারা যায় ট্রেন দুর্ঘটনায়, ঢাকা আসতেছিল, ঢাকা কলিশনে মারা যায়, ট্রেন কলিশনে। তো এখানে হচ্ছে মানে খুবই মানে অতসী মামি ছিল, বাট সে হচ্ছে বড় বোনের মতো ছিল, ছোট ভাইকে যেমন স্নেহ করতো সেরকম। আচ্ছা, এরপরে আসো ভাই, 114 নম্বরটা যদি আমরা দেখি, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের কোন অঞ্চলে? হ্যাঁ, তার জন্ম হচ্ছে এই সাঁওতাল পরগনা। কোথায়? তার হচ্ছে সাঁওতাল পরগনায়, বিহারে তার জন্ম। শওকত আলী, আচ্ছা কোথায় চলে গেলাম, এরপরে আসো ভাইয়া। এরপরের প্রশ্নটা হচ্ছে 115 নাম্বার প্রশ্ন, যেটা হ্যাঁ, আমার ফোন আর কাজ করতেছে না, আমার পিসিতে কোনো প্রবলেম হলো নাকি? খাইছে। 144টা সলভ করতে আসছিলাম,
14টা হয়ে গেছে। এই জিনিস যদি আর কাজ না করে তাহলে কোনো টেনশন নাই, আমি তোমাদেরকে হচ্ছে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? আমি চাচ্ছিলাম আজকে 140টা সলভ করাইতে, একটু ওয়েট করো তোমরা, একটু ধৈর্য ধারণ করো জাস্ট। যদি কোনো কারণে আজকে নাও পারি, আগামীকাল কিন্তু তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। দেখো এটা কাজই করতেছে না, একটু তোমরা একটু ওয়েট করো ভাই, আমি জাস্ট একটু কয়েক সেকেন্ড দেখি এটা স্বাভাবিক হোক, এর ভিতরে তোমাদেরকে আমি আরো কিছু বিষয় একটু বলে দেই, ঠিক আছে? তোমরা একটুখানি আমার সাথে থাকো। আমি দেখি আমাদের সাথে আজকে কতজন বন্ধু যুক্ত হয়েছে। ইয়েস, 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 কাজ করতেছে, ঠিক আছে। আহ, এরপরে আসো ভাইয়া। হ্যাঁ, কাজ করতেছে। এই পিডিএফ দিয়ে দিব। যারা যারা এই ক্লাসটা শেয়ার করেছো, এই ক্লাসটা শেয়ার করেছো, জাস্ট স্ক্রিনশটটা নিবা। স্ক্রিনশটটা এখন না, ক্লাস শেয়ার করে রেখে দাও। ক্লাস শেয়ার করার স্ক্রিনশটটা ক্লাস শেষে আমাদেরকে পাঠাতে হবে, এই পেজের ইনবক্সে দিলেই হবে, ঠিক আছে? আমরা তোমাদেরকে দিয়ে দেব। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবা, হ্যাঁ? একটু ক্লাসের শেষ পর্যন্ত থাকো। শওকত আলীর বিখ্যাত এবং কালজয়ী উপন্যাসের নাম কি? হ্যাঁ, শওকত আলী, সেটা হচ্ছে প্রদোষে প্রাকৃতজন। এরপরে যদি দেখো ভাইয়া, শওকত আলী কোন পুরস্কারে ভূষিত হন? শওকত আলী ভূষিত হয়েছে বাংলা একাডেমি এবং 21শে পদক। আমি তোমাদেরকে এর ভিতরে একটা ছোট্ট গুড নিউজ দিয়ে দেই। গত বছরের মতো আহ, আমাদের সাথে কিন্তু অ্যাডমিশনের অনেক শিক্ষার্থী যুক্ত ছিল এবং প্রায় 1000 খানেকের মতো শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের একটি সিট নিশ্চিত করেছে। আমরা এবছর একটা কাজ করিনি, তাহলে আমরা ওদেরকে নিয়ে পোস্টার করে করে যে এই কাজটা, এটা করা হয়নি, তবে নেক্সট থেকে আমরা এটা করবো ইনশাল্লাহ। তো গত বছরের মতো ইনশাল্লাহ এবছরও, তোমরা হয়তো জানো যে এইচএসসি 25-এর লাস্ট ব্যাচে একদম শেষ মুহূর্তে এসে এখন ডিসিইউ অ্যাডমিশন চলতেছে, সেখানেও আমাদের সাথে প্রায় 3500 স্টুডেন্ট যুক্ত আছে। তো তোমরা যারা মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিইউ কিংবা সিইউ কিংবা আরইউ কিংবা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে, হ্যাঁ, জেএনইউ আছে, জগন্নাথ ইউনিভার্সিটি আছে, কিংবা ডিসিইউ কিংবা জাহাঙ্গীরনগর, যে কোনো ইউনিভার্সিটিতে যারা মানবিক থেকে পরীক্ষা দিবা কিংবা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, যেমন এখন যারা সায়েন্সে আসো বা কমার্সে আসো, তুমি চাচ্ছ শুধু বাংলা ইংলিশ জিকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট বা যে কোনো একটা ডিপার্টমেন্টে একটা সিট নিশ্চিত করতে, তোমাদের জন্য আমরা এই বছর যেই মানবিকের কোর্সটি লঞ্চ করেছি, সেই কোর্সটিতে তোমাদের জন্য এই এইচএসসি শুরু হওয়ার আগ পর্যন্ত, এইচএসসি স্টার্ট হওয়ার আগ পর্যন্ত আমরা একটা অফার রেখেছি, হ্যাঁ? এটা একটা বিশাল ডিসকাউন্ট অফার, বিশাল বড় ডিসকাউন্ট অফার। সেটা হচ্ছে এই যে তোমাদের 3850 টাকার একটা কোর্স, হ্যাঁ, 3850 টাকার একটা কোর্স তোমরা এখন ভর্তি হতে পারবা অনলি অনলি, আমি আগে নাম্বারটা লিখে দিই, 01818473320, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01818473320। জাস্ট এই নাম্বারে একটা টেক্সট করবা যে আমি ঢাবি রাবি চবি বা আমি ভার্সিটি মানবিক বিভাগ পরিবর্তনের কোর্সটিতে এনরোল করতে চাই। এখানে এনরোল করার সাথে সাথে তুমি আমাদের গত বছরের সকল ক্লাসগুলো পেয়ে যাবে আর্কাইভ আকারে, এবং তোমাদের যেদিন এইচএসসি শেষ হবে এরপরে 10 আগস্ট থেকে আমাদের এই বছরের নিউ লাইভ ক্লাস শুরু হবে। সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস থাকবে, হ্যাঁ? বাংলা তো আমি নেব, তোমরা ইংরেজির এনামুল স্যারকে হয়তো সবাই চেনো, তোমাদের এনামুল ভাইয়া, এবং আইএলসে 9 আউট অফ 9 পাওয়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিখ্যাত জাওয়াদ ভাইয়া, সে কিন্তু তোমাদের ইংলিশ ক্লাসগুলো নেবেন, এবং তোমাদের জিকে প্যানেলে থাকছে 4 জন বিখ্যাত টিচার। তো যাই হোক, আমাদের এই পুরো মানবিক এবং বিভাগ পরিবর্তনের কোর্সটি তে যারা এখনো যুক্ত হওনি, তারা কিন্তু বিশাল একটি অফারে 3850 টাকার কোর্স তুমি মাত্র 1950 টাকায় যুক্ত হয়ে যেতে পারবা। অনলি 1950 টাকা, মানে এটা বাদ, ঠিক আছে? মানে পুরো অ্যাডমিশন কোর্স, এই কোর্সের ভিতর তোমার ঢাবি, তোমার রাবি, তোমার জগন্নাথ, তোমার জাহাঙ্গীরনগর, তোমার ডিসি সবগুলো কভার হয়ে যাবে জাস্ট একটা কোর্সে। কত টাকা এটা কোর্স ফি? 1950 টাকা, ওকে? এটা কতদিন পর্যন্ত এই অফার থাকবে? এটা থাকবে হচ্ছে এইচএসসি শুরু হওয়া পর্যন্ত, এইচএসসি শুরু হওয়ার আগ পর্যন্ত এই অফার থাকবে, এরপরে এইটা আবার ওই দামে চলে যাবে, 3850 চলে যাবে।
বুঝতে পারছো? তো যারা যারা যুক্ত হতে চাও জাস্ট এই নাম্বারে একটা টেক্সট দিবা যে আমি 1950 টাকায় মানবিক বিভাগ পরিবর্তন কোর্সটি এনরোল করে ফেলতে চাই। তাহলে এইচএসসির পর থেকে তোমাদের ক্লাস শুরু হবে, পুরো অ্যাডমিশন জুড়ে আর কোনো পে করতে হবে না। এটা তোমাদের জানানোর ছিল। আসো এরপরে আসো। শওকত আলীর ত্রয়ী যে উপন্যাস, হ্যাঁ ত্রয়ী, সে মানে 3টা উপন্যাস আছে একসাথে, সেগুলো কোনগুলো? সেগুলো সেই যে এগুলো। এরপরে যদি আসো শওকত আলী পেশাগত জীবনে কি ছিলেন? শওকত আলী বুঝছো তো, কপিল দাস মুর্মুর শেষ কাজ, তাই তো? সরকারি কলেজের বাংলা অধ্যাপক ছিলেন তিনি। এরপরে যদি দেখাই ভাইয়া তোমাদের এটা মনে হয় আবার হ্যাং করে ফেলছে। আচ্ছা আমি বুঝতেছি না ঠিক আমার স্ক্রিনে কি প্রবলেম হচ্ছে। তোমাদের সাথে কিন্তু আগামীকাল আগামীকাল আমাদের আবার ক্লাস হবে ভাইয়া। আগে এইচএসসি প্লাস পেয়ে নেই, ভর্তি হবো ইনশাল্লাহ, অবশ্যই ভাইয়া। ওকে ওকে ওকে, স্যার তো আটকে দিলেন, কি আটকে দিলাম বোকা, একটু ওয়েট করো। মানে এসিটাতে প্রবলেম হয়েছে বলে, তোমরা জানো কিনা আমাদের এটা 86 ইঞ্চির বোর্ড, অনেক বড় বোর্ড, এটা হলো সবচেয়ে বড়টা। তো এই বোর্ডটা অনেক হিট হয়, আগুন হয়ে যায় এটা। মানে আমি নিজে বিকাল থেকে লাইভ ক্লাস নিচ্ছি একটার পর একটা, এই জন্য এই বোর্ডটাও, এই যে এখন ঠিক আছে, এখন কাজ করবে আশা করি। মাঝে মাঝে একটু হ্যাং করে। দেখো তার প্রদেশে প্রাকৃতজন, হ্যাঁ এই উপন্যাসটি কোন আমলের? প্রদেশে প্রাকৃতজন, এটা হচ্ছে সেন আমল এবং তুর্কি আক্রমণ। আচ্ছা শওকত আলীর জন্ম ভারতের কোন জেলায় হয়েছিল? শওকত আলীর জন্ম হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের মালদহ, হ্যাঁ। আচ্ছা এটা কিন্তু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সাথেই। আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাসের নাম কি? চিলেকোঠা সেপাই। আচ্ছা এরপর এগুলো সবই তার লেখা, ওটা উপন্যাস ছিল। আখতারুজ্জামান ইলিয়াস মাত্র কয়টি উপন্যাস রচনা করেছেন? মাত্র 2টি উপন্যাস রচনা করেছেন। খোয়াবনামা উপন্যাসটি কোন অঞ্চলের ঘটনায় পটভূমিতে রচিত? বগুড়া অঞ্চলের যে বাঙালি নদী এবং ফকির বিদ্রোহ। দেখো 140 তার মাত্র 20টা এমসিকিউ আছে, অনলি 20টা এমসিকিউ, একটু মনোযোগ দিয়ে দেখবা। নিচের কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত গল্প গ্রন্থ? বিখ্যাত গল্প গ্রন্থের নাম হলো অন্য ঘরে অন্য স্বর, এবং আমাদের জন্য বিখ্যাত যেন কোনটা? 52 দিনগুলো। এই 52 দিনগুলো, রেইনকোট 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 52 দিনগুলো তো শেষ। ওটা কার ছিল? ওটা ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমানের। আখতারুজ্জামান ইলিয়াস কোন মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছিল? ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। এরপরে যদি দেখি তিনি কত সালে 21শে পদক লাভ করেন? আখতারুজ্জামান ইলিয়াস কত সালে 21শে পদক লাভ করেন? আমারে প্লিজ কেউ হোয়াটসঅ্যাপে দিবা না, ওকে? আচ্ছা এটা হচ্ছে 1999 সালে তিনি কি করেন? 21শে পদক লাভ করেন। এরপরে যদি দেখি নেকলেস, এই গল্পটা হচ্ছে গিদা মেপাসা ইনি রচনা করেছেন, কিন্তু আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত ভদ্রলোক এটা অনুবাদ করেছেন। সেই ভদ্রলোকের নামটা একটু কমেন্ট বক্সে লিখবা। তিনি হচ্ছেন কি ছিলেন? ফ্রান্সের ছিলেন। এবং গিদা মেপাসাকে সাহিত্যের কি বলা হয়? বিশ্ব সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয়। নেকলেস গল্পের বাংলার যিনি সফল অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। এই পূর্ণেন্দু দস্তিদার ছিলেন কোথাকার লোক বলে তো? উনি ছিলেন হচ্ছে, উনি কিন্তু স্বাধীনতা যুদ্ধে ভারতে যাচ্ছিলেন, এবং ভারতে যাওয়ার মাঝে উনি ট্রেনিং নিতে ভারতে যাচ্ছিলেন, রাস্তার মাঝেই মারা যান। তাহলে বিপ্লবী সূর্য সেনের অগ্নিযুগীয় আন্দোলন, আচ্ছা আন্দোলক ছিলেন। পূর্ণেন্দু দস্তিদার পেশাগত জীবনে কি ছিলেন? পূর্ণেন্দু দস্তিদার পেশাগত জীবনে কি ছিলেন? পেশাগত জীবনে কি ছিলেন? উনি কিন্তু পেশাগত জীবনে একজন আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন। গিদা মেপাসা কত শতকের লেখক? গিদা মেপাসা উনি 19বিংশ শতকের লেখক। আচ্ছা গিদা মেপাসার একজন সাহিত্যগুরু ছিল, তার নামটা তোমরা একটু কমেন্ট বক্সে লিখবা। পূর্ণেন্দু দস্তিদারের বিখ্যাত একটি গ্রন্থের নাম কি? বিখ্যাত একটি গ্রন্থ হচ্ছে কবিয়াল রমেশ শীল, তারপরে বিপ্লবী সূর্য সেন, আরো আছে, হ্যাঁ। প্রীতিলতা ওয়াদ্দেদারের উপরেও তার লেখা আছে, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, সেগুলোও তার লেখা, এগুলো তোমরা একটু দেখবা। কালজয় উপন্যাস লাল সালুর রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম কোন জেলায়? সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম হয়েছে চট্টগ্রাম, কিন্তু পৈতৃক নিবাস কিন্তু চট্টগ্রাম না। তার বাবা চাকরি করতেন চট্টগ্রাম, তাই তার চট্টগ্রাম জন্ম হয়। সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম হচ্ছে কোনটা? চাঁদের আমাবস্যা এবং কাদো নদী কাদো, এটাও। এরপরে যদি দেখি সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত নাটক বহিপীর, এই বহিপীর
কত সালে প্রকাশিত হয়, বহিবীর প্রকাশিত হয়? এটা তোমাদের আসবে না 1952 সালে, তোমাদের আসবে হচ্ছে কি লাল সালু থেকে। সৈয়দুল্লাহ পেশাগত জীবনে প্রধানত কি ছিলেন? তিনি একজন কূটনৈতিক ছিলেন। তিনি কিন্তু বিয়ে করছিলেন একজন ফরাসি ভদ্রমহিলাকে। সৈয়দুল্লাহ লাল সালু উপন্যাসটি ফরাসি ভাষায় কি নামে প্রকাশিত পায়? সেটা হচ্ছে কি শিকড়হীন গাছ। আচ্ছা, এইটার একটা ইংরেজ নাম আছে যেটা হচ্ছে ট্রি উইথাউট কি ট্রি উইথাউট, এটা তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে লিখে দাও তো। শিকড়হীন গাছ, রুট রুট রুট, ট্রি উইথাউট রুট হবে। আচ্ছা, এরপরে আসো। সৈয়দুল্লাহ 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সে মারা গিয়েছেন প্যারিসে। হ্যাঁ, উনি প্যারিসেই দায়িত্ব পালন করতেছিলেন, একজন কূটনৈতিক ছিলেন, পাকিস্তানি কূটনৈতিক। সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা সিকান্দার আবু জাফরের, আচ্ছা সিকান্দার আবু জাফর একজন, সিরাজউদ্দৌলার আর আবু জাফর ওবায়দুল্লাহ সে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, দুটো মিলায় ফেলবে না। হ্যাঁ, উনি হচ্ছে সাতক্ষীরাই। সিকান্দার আবু জাফর সম্পাদিত বিখ্যাত পত্রিকা যেটা বাংলাদেশের সাহিত্য আন্দোলনকে করেছিলেন সেটা হচ্ছে কি সমকাল। আমাদের সংগ্রাম চলবেই, এই বিখ্যাত কালজয়ী গানটির রচয়িতাকে সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফরের বিখ্যাত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তিমিরান্তিক। আচ্ছা, এরপরে হচ্ছে এটা তোমাদের প্রশ্ন আসবে না, এটা তারপরেও বিভিন্ন গাইডগুলো এটাকে সাজেস্ট করতেছিল দেখে আমিও দিলাম। সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটক কি কত সালে প্রথম প্রকাশিত? 1965 সালে। এবং কত সালে উনি মরণোত্তর 21 পদক পান? 1984 সাল। আর এই ছিল আমাদের আজকের লেখাগুলো। আগামীকাল তোমাদের সকল শব্দ অর্থের উপর এমসিকিউ ক্লাস হবে। সবার কাজ কি? সকল গল্প কবিতার সকল শব্দ অর্থ, সকল শব্দ অর্থ। তো এটা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যা 7:30 সবাই থাকবা তো? আমাকে 4টা দিন দাও, আমি তোমাকে বাংলায় এমসিকিউতে সর্বোচ্চ একটা নাম্বার এনে দেবো, আমি তোমাকে বাংলার জিপিএ 5 এনে দেবো। সবাই কথা দাও কালকে আসবা, আর এটার পিডিএফটাও তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যারা যারা কমেন্ট করেছো সবাইকে মানে শেয়ার করেছো সবাইকে দিয়ে দেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।